নমস্কার। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে শুরু করেছেন একাডেমিক স্ফিয়ার ইউটিউব চ্যানেলটি। এটি একটি শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের অধ্যাপকগণ ও বিশেষজ্ঞগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিও আপনারা দেখতে পান। আপনাদের কাছ থেকে পাওয়া প্রতিটি পরামর্শই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। নমস্কার। দক্ষিণ এশিয়া যে অঞ্চল, সেই অঞ্চলটি বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ। যদি এর ভৌগোলিক অবস্থানগত, রণকৌশলগত, এর রাজনীতি, এর নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা এবং এই অঞ্চলের সামরিক শাসন বা এই অঞ্চলের রিফিউজি মাইগ্রেশন, এই বিভিন্ন সমস্যা যে রয়েছে এবং এই অঞ্চলে যে ক্রস বর্ডার টেরোরিজম রয়েছে, বিভিন্ন কারণে দক্ষিণ এশীয় অঞ্চল আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এরিয়া স্টাডিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হয়ে উঠেছে। এবং এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চল এবং পোস্ট কলোনিয়াল স্টেটস হিসাবে আমরা ইন্ডিয়াকে দেখি, পাকিস্তানকে দেখি, বাংলাদেশকে দেখি, শ্রীলঙ্কাকে দেখি। এই অঞ্চল এর ভৌগোলিক অবস্থান নিয়ে আবার একটা বিতর্ক রয়েছে যে টেকনিক্যালি আমরা আফগানিস্তান যেহেতু সার্কের মেম্বার, তাকে আমরা দক্ষিণ এশীয় রাষ্ট্র হিসাবে গণ্য করছি এখন, কিন্তু আফগানিস্তানের যে ভৌগোলিক অবস্থান এবং যে কালচারাল অ্যাফিনিটি, এথনিক অ্যাফিনিটি, তার সাথে সেন্ট্রাল এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এদের অনেকটা সিমিলারিটি রয়েছে। কিছুটা ইরানের সাথে রয়েছে মধ্য এশিয়ার দেশ, কারণ ইরানের সাথে বর্ডার শেয়ার করে, তাজিকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। আবার দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর যে ভৌগোলিক অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, যদি আফগানিস্তানকে আমরা দেখি এখানে, তাহলে এটা একটা সেন্ট্রাল এশিয়া এবং মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগকারী এক ল্যান্ডলকড রাষ্ট্র। এর রণকৌশলগত অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি আবার পাকিস্তানের কথা ভাবি, পাকিস্তানের হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা সামরিক দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র দক্ষিণ এশিয়ার হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান রাষ্ট্রটির অবস্থান এমন এক জায়গায় যে একদিকে ইরানের সাথে বর্ডার শেয়ার করছে, আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে, কিছুটা চায়নার সাথে অল্প বিস্তর, এবং ভারতের সাথে অবশ্যই, এবং আরব সাগরের যে তীরবর্তী এলাকায় অবস্থানজনিত কারণে এর রণকৌশলগত গুরুত্ব রয়েছে। এবং সেই গুরুত্ব আমরা জানি দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের এন্টায়ার সময়কাল পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী সমূহ কিভাবে পাকিস্তানের বন্দরগুলো ইউজ করত, এবং বর্তমানে চায়না যেভাবে গদর পোর্ট যেভাবে ইউজ করে, এবং শুধু বাণিজ্যিক কারণে ইউজ করে না, রণকৌশল গুরুত্বের কারণেও ইউজ করে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। ওইদিকে শ্রীলঙ্কা রয়েছে, তার ত্রিঙ্কোমালি পোর্ট, হাম্বানটোটা পোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। ত্রিঙ্কোমালি পোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনানীদের, নৌবাহিনীর সেনাপ্রধান, নৌবাহিনীদের অফিসারদের আমোদ প্রমোদের ব্যবস্থা করা হতো, সেখানে নৌজাহাজের মানে ফুয়েলিং এর ব্যবস্থা করা হতো, মেরামতের ব্যবস্থা করা হতো, এবং সেখানে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল ভারতের নিরাপত্তার ক্ষেত্রে। ভারতের আপত্তি জানানো সত্ত্বেও শ্রীলঙ্কা সেখানে অ্যালাউ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরকে মানে ওদেরকে এন্টারটেইন করার জন্য। আবার যদি আমরা মালদ্বীপসের কথা ধরি, জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। 1194 ছোট ছোট আইল্যান্ডস নিয়ে মালদ্বীপস, জনসংখ্যা 5.5 লাখের মতো। তো এই রাষ্ট্রটি কখনোই ব্রিটিশদের সরাসরি শাসিত হয় না, ব্রিটিশ প্রোটেক্টরেট স্টেট ছিল, 1967 স্বাধীনতা পায়। এবং এত ছোট রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়ার একটা টিনি আইল্যান্ড স্টেটস হিসাবে আত্মপ্রকাশ করে, এবং এর নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না দীর্ঘদিন ধরে। 2008 সালের পরবর্তীকালে এর নিজস্ব সেনাবাহিনী বা নৌবাহিনী হতে থাকে। এত অসুরক্ষিত রাষ্ট্র ছিল নিরাপত্তাজনিত কারণে, এত ভালনারেবল ছিল এর নিরাপত্তাজনিত অবস্থান, যে আমরা জানি মামুন আব্দুল গায়ুম যখন প্রেসিডেন্ট ছিলেন 1988 সালে, তাকে একদল জলদস্যু মানে তাকে আটক করে এবং সেকে রেস্কিউ করে ইন্ডিয়ার স্পেশাল একটা অপারেশন, তার নাম বলা হয় অপারেশন ক্যাকটাস। অর্থাৎ এই যে দ্বীপরাষ্ট্রগুলো রয়েছে, শ্রীলঙ্কার কথা যদি আমরা বলি, ভারতের সাথে পকপরণী দ্বারা সংযুক্ত এবং মূল ভূখণ্ড থেকে খুব কাছে, এবং হিন্দু মাইথোলজি অনুযায়ী একটা মিথ রয়েছে যে সেখানে রাম রাবণের যুদ্ধের কথা আমরা জানি। তার পরবর্তীকালে বুদ্ধিজমের দ্বারা সংযুক্ত হয়েছে, কারণ এই বুদ্ধিজম শ্রীলঙ্কায় যে থেরাবাদা বুদ্ধিজম সেটি ইন্ডিয়া থেকে গিয়েছে, এবং যে অবস্থান শ্রীলঙ্কার একটা খুব স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স জায়গায় রয়েছে।
যেটা একটু আগে বললাম। এখন এই যে বিস্তীর্ণ জলরাশি, সেখান থেকে একদিকে বে অফ বেঙ্গল, একদিকে ইন্ডিয়ান ওশান, একদিকে আরব সাগর রয়েছে। আবার আমরা যদি একটু নেমে আসি, এদিকে বাংলাদেশ চলে গেল। তো এই বাংলাদেশের যে জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেকটা গুরুত্বপূর্ণ। এর 3 দিক ঘিরে রয়েছে ভারতবর্ষ, এবং এর জলপথে মানে বাংলাদেশের সাথে যে সংযুক্ত, শুধু ভারত নয়, প্রতিবেশী মিয়ানমারও সংযুক্ত, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নিকটতম দেশ মিয়ানমার। এখন এর যে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ রয়েছে বাংলাদেশের, চিটাগাং পোর্ট থেকে, কক্সবাজার থেকে আরো একটু গভীর মানে ওপেন সি এর দিকে, গভীর সমুদ্রের দিকে। তো সেইটা খুব গুরুত্বপূর্ণ। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারকে বলছে যে এই দ্বীপটাকে লিজ দিতে। বাংলাদেশ সরকার দেবে না। যদি দেয় তাহলে এর নিরাপত্তার জনিত উদ্বেগ শুধু বাংলাদেশের সৃষ্টি হবে না, ভারতের পক্ষেও সৃষ্টি হবে। এবং এই অঞ্চলকে নিয়ে বিশ্বের তাবৎ তাবৎ দেশে এত উৎসাহ কেন? কারণ এই অঞ্চলটিতে একদিকে সামরিক গত দিক দিয়ে যদি আমরা বলি, অবশ্য উৎসাহ ছিল ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং আমরা দেখেছি সেই সময় স্ট্র্যাটেজিক যে গুরুত্বের কারণে বা আন্তর্জাতিক সম্পর্কের যে উত্তেজনা, মানে ঠান্ডা যুদ্ধের সময় আমরা বাংলাদেশ ওয়ারের সময় দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের 7 ফিট যখন এসেছিল, তখন কাউন্টার করার জন্য ভারতের মানে অনুরোধে সোভিয়েত ইউনিয়নের নৌবহর চলে এসেছিল। একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আলটিমেটলি যুদ্ধ হয়নি। পরবর্তীকালে যে ইকুয়েশন যখন চেঞ্জ হতে থাকে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতি, যখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের উদ্বেগ সৃষ্টি হয়েছিল একসময় ঠান্ডা যুদ্ধের সময়, সেই উদ্বেগ কমে গিয়ে আমাদের বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ইউএসএ হ্যাজ বিন দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার অফ ইন্ডিয়া। এখন আমরা যৌথ নৌমহড়া করি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত মহাসাগরে। বে অফ বেঙ্গলে 2007 সালে আমেরিকান যুদ্ধজাহাজ নিমিটজ চলে এসেছিল। আমরা অন্যদিকে এই দুর্বল যে দুই দ্বীপরাষ্ট্র রয়েছে, ইন্ডিয়ান ওশান লিটরাল স্টেটস, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, তাদের সাথে ট্রাইলেটারাল নৌবহর করি। নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে আবার চায়নার আগমনের জন্য। দক্ষিণ এশীয় যে বলয়, সেখানে চায়না বিআরআই এর মাধ্যমে, মেরিটাইম সিল্ক রুটের মাধ্যমে চায়নার যে অবস্থান সেটা সুস্পষ্ট হয়েছে। এবং স্ট্রিং অফ পালসের মাধ্যমে চায়না নিজের সামরিক অবস্থানকে চূড়ান্ত করেছে। এবং শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে ঋণের জালে জর্জরিত করে চায়না বিভিন্ন বন্দর, সেই এলাকার এয়ারপোর্ট, সেই অঞ্চলের বিভিন্ন দ্বীপ, বিশেষ করে মালদ্বীপের বিভিন্ন দ্বীপ লিজে নিয়ে নিয়েছে। শ্রীলঙ্কার হাম্বান্তোতা মানে পোর্ট লিজে নিয়ে নিয়েছে। পাকিস্তানকে ঋণের জালে জর্জরিত করেছে, বাংলাদেশও সেই পথে হাঁটছে। ফলে একদিকে পলিটিক্যাল ইকোনমি অফ সাউথ এশিয়া খুব ইম্পর্টেন্ট, আরেকদিকে স্ট্র্যাটেজিক অবস্থান ইম্পর্টেন্ট। পাশাপাশি দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রগুলোকে নিয়ে বিদেশি রাষ্ট্রের মধ্যে যে ইকুয়েশন, সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠান্ডা যুদ্ধের একরকম গুরুত্ব ছিল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের কথা বললাম। এখন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চায়নার মধ্যে যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলোকে নিয়ে, সেটা বলাই বাহুল্য। এবং এর সাথে গুরুত্বপূর্ণ উদ্বেগ সৃষ্টি হয়েছে ইন অ্যাডিশন টু দ্যাট আই মাস্ট সে, যে 2016 সালের পরবর্তীকালে রাশিয়ার সাথে পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সামরিক একটা সমঝোতার সৃষ্টি হয়েছে। এবং তার এটা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ পাকিস্তানের সাথে কখনোই প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন কিংবা রাশিয়ার দীর্ঘদিন ধরে কোনো সেরকম সামরিক বা রণকৌশলগত কোনো সম্পর্ক ছিল না। এখন দক্ষিণ এশিয়া যে রাষ্ট্রগুলোকে নিয়ে এত মানে উৎসাহের কারণ কি, মানে বিশেষ করে চায়নার, সেটা হচ্ছে এর বাজার, বৃহত্তর বাজার, এবং এর পলিটিক্যাল যে ভালনারেবিলিটি এবং যে ডেমোক্রেটিক ডেফিসিয়েন্সি, সেগুলো একটা গুরুত্বপূর্ণ কারণ। যেখানে ডেমোক্রেসি ফাংশন করে না, যেখানে কারাপশন থাকে, গুড গভর্নেন্স না থাকে, তখন সেই কারাপ্ট লিডার্স যাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, তাদেরকে সহজেই কিছু অফার দেয় সেই রাষ্ট্রগুলো। তখন তারা সেই প্রলুব্ধ হয়ে এমন কিছু লোন নেয়, ঋণ নেয়। সেই ঋণ নিয়ে শ্রীলঙ্কার কথা যদি আমরা বলি, সে রাষ্ট্রের যথাযথ উন্নয়ন হয় না, অর্থাৎ ব্যক্তিগত কাজে সেই টাকা ব্যবহৃত হয়। ফলত যেটা হয়, বেশ মানে নিকট মানে ভবিষ্যতে তারা ঋণের জালে জর্জরিত হয়ে পড়ে, তারা লোন রিপে করতে পারে না। আনপ্রেসিডেন্টেড ফিনান্সিয়াল যে ক্রাইসিস আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কা 2022 সালে, পাকিস্তানও দেখতে পেয়েছি 2023 সালে, সেটা আমরা দেখতে পেয়েছি যে ডেপ ট্র্যাপ, যেটা সেই ডেপ ট্র্যাপে পড়েছে দেশগুলো। এখন যেটা হয় যে দক্ষিণ এশিয়া আমি দেখেছি, দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্র আমি ভিজিট করেছি। তো আমি দেখেছি, শ্রীলঙ্কাতেও দেখেছি যখন গিয়েছিলাম, যে 2014-তে যে কলম্বোর যে শহর ভারত মহাসাগরের তীরে অবস্থিত, সেখানে মানে ওখানে খুব প্রাইম প্লেস যেটা আছে কলম্বো শহরে, তখন দেখেছিলাম মহিন্দা রাজাপক্ষ এবং তার পরিবারের বিপুল সম্পত্তি, অনেক বিল্ডিং, বাণিজ্যিক বিল্ডিং, হোটেল,
অনেক বড় বড় বিল্ডিং তাদের পরিবারের, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রো চাইনিজ পলিসি গ্রহণ করার ফলে একদিকে শ্রীলঙ্কার যে ইকোনমিক ডাইনামিক্সটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং ফ্রেজাইল যে ইকোনমিক স্ট্রাকচার সেটাকে মেরামতি করার জন্য কোনো চেষ্টা করেনি শ্রীলঙ্কা সরকার। উপরন্তু যেটা হয়েছে, এই দায়বদ্ধহীন সরকার মানে রাজাপক্ষে পরিবার দ্বারা নিয়ন্ত্রিত মানে হয়েছিল যারা গোটা দেশবাসী, তখন তারা ভেবেছিল যে হয়তো চায়নার সাথে সম্পর্ক করলেও তাদের আর্থিক মানে ভাগ্য পরিবর্তিত হবে, কিন্তু হয়নি। উপরন্তু তাদের যেটা হলো, প্রভূত মানে সংকটে তারা পড়লো। আরেকটি আসপেক্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলটি যেহেতু সন্ত্রাসবাদে দীর্ণ, আমরা জানি পাকিস্তান অলরেডি জাস্ট কনসিডার্ড অ্যাজ এ টেররিস্ট কান্ট্রি, এবং অন্যদিকে আফগানিস্তান তো অবশ্যই তালিবানদের দ্বারা পরিচিত হচ্ছে, শুধু এবার নয়, 1996 থেকে 2001-এও ফার্স্ট ফেজে হয়েছিল, এখন 2021 আগস্ট থেকে হচ্ছে। এখন যেই দুই রাষ্ট্র পাকিস্তান এবং আফগানিস্তান, এদের মধ্যে ওপেন বর্ডার রয়েছে, ডুরান্ড লাইন রয়েছে, প্রায় 25,000 কিলোমিটার বেশি মানে ওপেন বর্ডার রয়েছে। ইলিগাল ট্রেড তো হয়, ওখানে ড্রাগ ট্রাফিকিং হয়, এবং সেখানে রিফিউজি ইনফ্লো হয় আফগানিস্তান থেকে পাকিস্তানে। সিন্স 1979 যখন ইনভাইটেড হয়েছিল সোভিয়েত সেনারা আফগানিস্তান, তারপর থেকে বিভিন্ন ফেজে এসেছে, তালিবানরা যখন এসেছে তারপরে হয়েছে। যেহেতু আর্থিক দিক দিয়ে গরিব মানে খুব চ্যালেঞ্জ একটি দেশ, সেখানে মানে ইন্টারনাল যে ডিসপ্লেসমেন্ট হয় একটা কারণে, যেখানে খাদ্য সংকট সৃষ্টি হয় ন্যাচারাল ডিজাস্টারের জন্য, আরেকটা হচ্ছে তালিবান এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠী তারা আক্রান্ত হয়ে তারা পাকিস্তানে আশ্রয় নেয়। এখন এই যে ওপেন বর্ডার রয়েছে, এখানে একটা গেম রয়েছে। গেমটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে যখন আফগানিস্তানে তালিবানরা শাসন করে, তখন পাকিস্তানে প্রথমবার সেখানে যে সরকার ছিল, সেখানে শেষের দিকে পারভেজ মুশারফ, জেনারেল পারভেজ মুশারফ, তিনি হেড অফ দ্য স্টেট ছিলেন। এবং যেহেতু ওই মানে সামরিক শাসনে নিজস্ব কোনো বৈধতা থাকে না, রেকগনাইজড হয় না অন্য কোনো রাষ্ট্রের দ্বারা, সেহেতু সেই অন্য একটি অবৈধ রাষ্ট্রের সাথে তার সম্পর্ক কিন্তু চূড়ান্ত হয় এবং মজবুত হয়। তো তালিবান ওইদিকে একটি এমন একটি রাষ্ট্র ছিল যে আনরেকগনাইজ রাষ্ট্র ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল। ফলে ওই 1999 ওই সময় মানে যখন পারভেজ মুশারফ এলেন, তখন ওই 2001 এই 2 বছর কিন্তু খুব সক্ষমতা ছিল, এবং মানে আফগান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ব্যাকড বাই পাকিস্তান। এবং আমরা জানি এই যে সংকটটা কত ঘনীভূত হয়েছে যে টেরোরিজমের আসপেক্টে, এবং কিভাবে অ্যাফেক্টেড দেশগুলো এবং ইন্ডিয়া কিভাবে জড়িত হয়ে যাচ্ছে। আপনাদের মনে থাকবে যে 1999 সালের ডিসেম্বরে কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট হাইজ্যাক্ট হয়েছিল, এবং সেটা করেছিল মাসুদ আজহার, ভারতের জেলে বন্দী ছিলেন বিখ্যাত কুখ্যাত মানে সন্ত্রাসবাদী, এবং তার নির্দেশে কিছু আফগান তালিবান জঙ্গি এবং পাকিস্তানি জঙ্গি মিলে হাইজ্যাক করেছিল, এবং সে প্রথমে পাকিস্তানের একটি বিমানবন্দর সেটা ল্যান্ড করায়, ফুয়েলিং করে, তারপর কান্দাহারে নিয়ে যায়। এবং যেহেতু নেগোসিয়েশন করেছিল যে ভারতের জেলে বন্দী কুখ্যাত মাসুদ আজহার এবং অন্যান্য জঙ্গিদের মুক্তি দিতে হবে, নয়তো ওই এয়ারলাইন্সে আটক যে এয়ারক্রাফটে আটক মানে যাত্রীদের মারা হবে। এবং দুজনকে মারা হয়েছিল, রূপেন কাটিয়ার বলে একজনকে মারা হয়েছিল, আর একজনকে কাকে মারা হয়েছিল মনে আছে শুট করে। এবং বেশ কয়েকদিন নেগোসিয়েশন করার পরে তাদেরকে ছাড়া হয়। এবং এই যে ক্রস বর্ডার টেরোরিজম, সেই টেরোরিজমের সাথে একদিকে পাকিস্তান আফগানিস্তান জড়িত, এবং সেখানে কিন্তু এই দুই রাষ্ট্র জড়িত রইল না, দুর্বল নিরাপত্তা যে বলয় রয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলে, সেইগুলোকে ইউজ করলো, যাদের এয়ারপোর্ট অথরিটির অ্যাডমিনিস্ট্রেশন কেমন, সেই ইনফরমেশন নিয়ে কিন্তু ঢুকে গেল কাঠমান্ডুতে। আমরা জানি নেপালের যে সুরক্ষা খুব একটা মজবুত নয়। ফলে এই টেরোরিস্টরা শুধুমাত্র এই কনফাইন্ড হয়ে থাকে না পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, তারা দুর্বল সেই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রতে আশ্রয় নেয়। কারণ এই ঘটনার পরবর্তীকালে কিন্তু এটা থেমেনি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ভারত এবং মানে নেপালের মধ্যে যেহেতু ওপেন বর্ডার রয়েছে, এই মুক্ত সীমানার সুযোগ নিয়ে অনেক পাকিস্তানি জঙ্গি বা পাকিস্তানি এমন কিছু ব্যক্তিবর্গ যারা অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, তারা ভারতের যে নিজস্ব যে সেল রয়েছে, মডিউলস রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এই সীমান্ত পেরিয়ে কাঠমান্ডু থেকে ভারতে চলে আসে। এবং রিসেন্ট এমন একটা ঘটনা ঘটেছে, মহিলা পাকিস্তানে তিনি ধরা পড়েছিলেন বেশ 2-3 মাস আগে। এবং এটা এরকম বিষয়টি যে ভারতের ভিসা হয়তো তারা পাচ্ছে না পাকিস্তানের সেই নাশকতাকারীরা, কিন্তু নেপালের ভিসা সহজে পেয়ে যাচ্ছে, তো নেপালে তারা ঢুকছে, নেপাল থেকে চলে আসে। ফলত দক্ষিণ এশিয়া এই অঞ্চলটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে
সোশ্যাল সায়েন্সের বিশেষ করে যারা অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, যারা আন্তর্জাতিক সম্পর্ক এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ, ডিফেন্স স্টাডিজ, সিকিউরিটি স্টাডিজ তারা চর্চা করেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ, শুধু দক্ষিণ এশিয়ার স্কলারদের কাছে না, সারা বিশ্বের স্কলারদের কাছে গুরুত্বপূর্ণ যে এত এলিমেন্টস রয়েছে দক্ষিণ এশিয়াকে নিয়ে চর্চা করার জন্য, যে বিশেষ করে এর সিকিউরিটি, এর এনার্জি সিকিউরিটি, এর রিফিউজি ক্রাইসিস, এর এথনিসিটি, এর ডেমোক্রেসি, এর ডেভেলপমেন্ট, এর ডেট ট্র্যাপড, এর এর যে মানে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এবং দেশগুলোর মধ্যে মানে যে সবচেয়ে একটা আমরেলা ডিপ্লোমেসির একটা বড় সংগঠন হচ্ছে সেটা হচ্ছে সার্ক। সার্কের ভূমিকা নিয়ে হচ্ছে, এবং সার্ক যে ফেলুর হলো, পরবর্তীকালে আমি বলবো এটা নিয়ে, পরবর্তীকালে কি সাব রিজিয়নাল অর্গানাইজেশনগুলো কিভাবে ফাংশনিং করছে এবং কেন করতে পারছে না, ব্যারিয়ার্স গুলো কি কি। এবং শুধু তাই নয়, এই অঞ্চলটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যে পাকিস্তানের মতো রাষ্ট্রকে ওয়ারিয়ার স্টেট বলছে টিভি বলের মতো স্কলাররা, যে একটি রাষ্ট্র যুদ্ধবাজ রাষ্ট্র, দু ধরনের যুদ্ধ। একটা হচ্ছে রাষ্ট্র সেনা মিলিটারাইজেশনের মাধ্যমে যুদ্ধ প্রক্রিয়া ত্বরান্বিত করছে, বিভিন্ন সময় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আবার একদিকে মিলিটেন্সির মাধ্যমে শ্যাডো ওয়ার করছে, অর্থাৎ জঙ্গি তৈরি করার কারখানা হয়েছে পাকিস্তান। তো সেই রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা কিভাবে ভঙ্গুর হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাওয়ার পরবর্তীকালে রাষ্ট্র শিক্ষা দিতে পারছে না মিলিটারি এলিটদের জন্য, কারণ মিলিটারি এলিটটা এতটাই মজবুত পাকিস্তানে যে মিলিটারি এলিটরা ডিসিশন মেকারস। কারণ হচ্ছে যে সেখানে যখন সিভিল গভর্নমেন্ট আসে তখনও ইনডাইরেক্টলি ব্যাকড বাই মিলিটারি, আর সেই সিভিল সরকার গভর্নমেন্ট যদি মিলিটারিদের ম্যানেজ করতে না পারে, খুশি করতে না পারে, তাহলে তাদেরকে গদিচ্যুত হতে হয়। এবং যখন ডিরেক্টলি পাকিস্তান ইজ রুলড বাই মিলিটারি, তখন তো অবশ্যই তারা মানে ইন্টারনাল ডিসিশন মেকিং, ফরেন পলিসি সব জায়গায় মিলিটারাইজেশন ঘটে। এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মানে মানে রিলেটিভ অটোনমি যেটাকে বলছি সেটা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে, যে রাষ্ট্রে সিভিল সোসাইটির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যে রাষ্ট্রে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, যে রাষ্ট্রে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যে রাষ্ট্রের ইন্টার রিলিজিয়াস যে কনফ্লিক্ট, শিয়া সুন্নি আহমেদিস এদের নিয়ে কনফ্লিক্ট, সমাজবিজ্ঞানের গবেষকদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো। এবং আমরা শ্রীলঙ্কার দিকে যদি তাকাই তাহলে দেখবো আমরা দীর্ঘদিন ব্যাপী প্রায় অলমোস্ট 4 ডিকেডস মানে আমরা সিভিল ওয়ার দেখেছি, সেটা হচ্ছে সিনহালা ভার্সেস তামিল রক্তক্ষয়ী সিভিল ওয়ার, যেটা 2009 সালে প্রভাকরণের মৃত্যুর মধ্য দিয়ে সেটা সমাপ্তি ঘটে, কিন্তু একটা আন্ডার কারেন্টস চলছে শ্রীলঙ্কাতে। আর বাংলাদেশে নতুন সমস্যা দেখা দিয়েছে যে রোহিঙ্গা সমস্যা, এবং বাংলাদেশের যদি আমরা দেখা যায় যে বাংলাদেশের নিরাপত্তাজনিত যে ব্যাপার, সেখানে হচ্ছে মানে যখন বাংলাদেশে 2001 থেকে 2006 সালে এই সময় বিএনপি এবং জামাত লেড সরকার গভর্নমেন্ট ছিল, তখন একদিকে দেখা যাচ্ছে যে মানে জার্নালিস্টদের পক্ষে সবচেয়ে ভয়াবহ একটি দেশ ছিল বাংলাদেশ সেখানে কাজ করার জন্য, কারণ তারা সত্যি কথা লিখলে সরকারের বিরুদ্ধে তাদেরকে জেলে ঢোকানো হতো বা তাদেরকে শাস্তি দেওয়া হতো। আফগানিস্তানের ক্ষেত্রে এটা সত্যি, এবং পাকিস্তানের ক্ষেত্রে সবসময় এটা সত্যি, জার্নালিস্টদের জন্য, মিডিয়ার জন্য বিপজ্জনক দেশ এগুলো। এবং ফলে ডেমোক্রেসির যে ফোর্থ পিলার হিসেবে মিডিয়ার যে অ্যাক্টিভিটিস, যে রোলটা, সেটা দক্ষিণ এশিয়াতে প্লে করতে পারে না সেখানে মিডিয়াতে, সেটা একটা চর্চার বিষয় মিডিয়া স্টাডিজের লোকদের ক্ষেত্রে। পাশাপাশি যেটা চর্চার ক্ষেত্র সেটা হচ্ছে যে একদিকে বাংলাদেশের সম্পর্কে কিছু ক্রিটিক্যালি বলতে হয়, যদিও আমরা শেখ হাসিনাকে একজন শিক্ষিত এবং খুব সেন্সিটিভ এবং ডেমোক্রেটিক লিডার হিসাবে সম্মান করি, যেহেতু মুজিব কন্যা তিনি, তার প্রতি একটা আমাদের সফট কর্নার রয়েছে, কিন্তু এটাও পাশাপাশি সত্যি তিনি গত পরপর 4 বার তিনি নির্বাচনে এলেন, ক্ষমতায় এলেন, সেখানে বিরোধী দলের উপস্থিতিটা নির্বাচনে দেখতে পাই না, সেখানে প্রকৃত গণতন্ত্রের রিফ্লেকশন ঘটেনি। এটা ঠিক, তিনি এসে এই যারা র্যাডিক্যাল ফোর্স তাদেরকে দমন করেছেন, এবং ভারতের যারা নাশকতাকারী যে ব্যক্তিবর্গ, অরবিন্দ রাজকোয়া, অরূপ চেটিয়া, এই ধরনের পরেশ বড়ুয়ার মতো লোকটা বাংলাদেশে লুকায়িত ছিল, এবং খালেদা জিয়া সরকার তাদেরকে মদত দিয়েছিল, হাসিনা এসে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং অরবিন্দ রাজকোয়াকে 2010 সালে কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে ভারতের কাছে থ্রু ট্রিটি অফ এক্সট্রাডিশন। ফলে এরকম ডেভেলপমেন্ট কিন্তু ঘটেছে। পাশাপাশি যেহেতু এই পোরাস বর্ডার রয়েছে, বর্ডার স্টাডিজ যদি করি সাউথ এশিয়ার দেশগুলোর সাথে ইন্ডিয়ার পার্সপেক্টিভে, তাহলে দেখবো আমরা যে একদিকে আমাদের নেপালের সাথে ওপেন বর্ডার রয়েছে, একদিকে ভুটানের সাথে ওপেন বর্ডার রয়েছে, আবার বাংলাদেশের সাথে পোরাস বর্ডার রয়েছে, দীর্ঘ সীমান্ত। আমি বললাম ভারত বাংলাদেশের 3 দিক ঘিরে রয়েছে ভারত, সেখানে অনেক জায়গায় ফেন্সিং নেই, যেখানে ফেন্সিং আছে সেখানে পোরাস ফেন্সিং কাটা তার ছেঁড়া। বর্ডার স্টাডিজ করতে গিয়ে দেখেছি, প্রজেক্ট করতে গিয়ে, যে এরকম যদি আমরা মানে নদিয়া বা এদিকে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট স্টাডি করি, যে বর্ডার স্টাডি, বা ওদিকে মালদার ওইদিকে,
ইজিলি মানে ট্রাফিকার্স ক্যান ডু এনিথিং, মানে ক্যাটেল ইলিগাল ক্যাটেল ট্রেড হচ্ছে, মানব পাচার হচ্ছে, মানে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, ড্রাগ ট্রাফিকিং হচ্ছে, এবং যে বিএসএফ এর যে ডেপ্লয়মেন্ট রয়েছে সেখানে অনেক ফাঁকা ফাঁকা, অর্থাৎ 1 কিলোমিটার থেকে আরেক কিলোমিটার দূরে একজন বসা, আর আবার 1 কিলোমিটার দূরে একজন বসা, ফলে ওখানে খাল রয়েছে, বিভিন্ন জমি রয়েছে, ঘাসের জমি রয়েছে, বা এমন কিছু ল্যান্ড রয়েছে সেখানে নদী রয়েছে, অর্থাৎ সেখানে আইডেন্টিফিকেশন করাটা খুব মানে মুশকিল। ফলে কচুরি পানা মধ্য দিয়ে তারা গরু পাচার করে, অস্ত্র পাচার করে, মানব পাচার করে। ফলে এই পোরাস বর্ডারের জন্য কিন্তু সীমানা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, এই পোরাস বর্ডারের জন্য কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে প্রশ্ন উঠছে। আমরা দেখেছি 2014 সালে, ঠিক প্রায় 10 বছর আগে বর্ধমানে খাগড়াগাড়ে কি হয়েছিল, এই জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশে তাদের যে মডিউল, তারা কতটা নাশকতামূলক কর্মকাণ্ড করেছিল। পরবর্তীকালে বিভিন্ন মানে গোয়েন্দা দপ্তরের তথ্য উঠে এসে মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সীমান্ত এলাকা, মানে জেলা শহরগুলো যেগুলো রয়েছে, মানে বনগাঁ অঞ্চলে এবং বসিরহাট ওই অঞ্চলে, 24 পরগনা, কতটা ভয়াবহ বিভিন্ন ইলিগাল মাদ্রাসা হয়েছে এবং তাদের মডিউলস কাজ করছে। এবং অনেক রিক্সা পুলার্স হয়েছে, আমি গবেষণায় দেখেছি, যারা বাংলাদেশের নাগরিক, তারা সিজনে ওখানে ধান কাটে বা অন্যান্য চাষবাস করে বাংলাদেশে, যখন কাজ না থাকে তারা এখানে বর্ডারকে ম্যানেজ করে, বিএসএফ কে ম্যানেজ করে, বাংলাদেশি বিডিআর কে ম্যানেজ করে এখানে এসে 3-4 মাস থাকে, বাড়ি ভাড়া নিয়ে থাকে, এবং তারা দিব্যি টাকা পয়সা ইনকাম করে আবার চলে যায়। তাহলে কি কোথাও একটা প্রশ্ন জাগে না, আমাদের ইন্টেলিজেন্স কি করছে? আমাদের কাছে কি তথ্য নেই? তার মানে লোকাল লিডার্সরা যুক্ত, বা তারা হয় রিলাক্টেন্ট, বা তারা তথ্য জেনে মানে দেখছেন না, বা তাদের কাছে তথ্য নেই। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যদি কাজের আমরা ক্ষেত্র দেখি, অনেকগুলো এরিয়া কিন্তু আমরা খুঁজে পাই। ভারত দক্ষিণ এশিয়ার কোর স্টেট বা কেন্দ্রীয় রাষ্ট্র। যদি দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করি, এর অর্থনৈতিক, এর সামরিক, এর আন্তর্জাতিক রাজনীতির প্রভাবের নিরিখে এদের ক্যাটাগরাইজ করি, তাহলে দেখব যে কোর স্টেট ইন্ডিয়া, সেমি পেরিফেরি হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আর পেরিফেরাল জায়গায় রয়েছে ভুটান, মালদ্বীপস, এই রাষ্ট্রগুলো, আফগানিস্তান। এখন আরেকটি ক্যাটাগরি আগে করা হতো, ভারতের বিদেশ নীতি দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি কি ধরনের, বা প্রকৃতিটা কি, নেচারটা কি, সেখানে করা হতো যে একটা হচ্ছে ফ্রেন্ডলি রিলেশনস কোনগুলো দেশগুলোর সাথে ছিল আগে, খুব মানে একদম ফ্রেন্ডলি রিলেশন, যেখানে কোনো বিতর্ক ছিল, আগের কথা বলছি আমি, 2008 পর্যন্ত, সেটা ছিল মালদ্বীপস এবং ভুটানের সাথে। সেকেন্ড ক্যাটাগরিতে ছিল হচ্ছে মিক্সড রিলেশনস, যাদের সাথে হস্টালিটিও হয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, সেটা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তানের সাথে। আর হস্টাল রিলেশনস হচ্ছে পাকিস্তানের সাথে, মানে বৈরিতামূলক সম্পর্ক। এখন এই চ্যালেঞ্জ, সেটা ভারতের বিদেশি দক্ষিণ এশীয় নীতির ক্ষেত্রে, ভারতের দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে যে বিদেশ নীতি, সেখানে নেচারটা কিরকম হয়ে গেছে, কি ধরনের, সেখানে আমি বলবো যে এখন আর শুধু পিওর ফ্রেন্ডলি রিলেশনস কিন্তু কোনো দেশের সাথে নেই। যদি আমরা কেন নেই যদি বলি, তাহলে আমরা মালদ্বীপস সবচেয়ে ছোট রাষ্ট্র দক্ষিণ এশিয়া, সেখান থেকে শুরু করি। যে 2012 সালে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ নাসিদ, তিনি কোনো একটা অভিযোগে গদিচ্যুত হন এবং তিনি ভারতের যে মালদ্বীপসের যে দূতাবাস, সেখানে আশ্রয় নিয়েছিলেন। এই মর্মে যে যেহেতু দূতাবাসগুলো একটা অটোনমি এনজয় করে, সেখানে সেই দেশের পুলিশ বা কোনো সামরিক বাহিনী ঢুকতে পারে না, গ্রেপ্তার করতে পারে না, এটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পায়। তো সেই জন্য করেছিলেন, কিন্তু ভারত সরকার বলে দিয়েছিল, পরিষ্কার করেছিল, সেটা বেশি দিন আশ্রয় দেওয়া যায় না বেশিক্ষণ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যাই হোক, হি ওয়াজ প্রো ইন্ডিয়ান। এবং তার যে পূর্বসূরি যিনি ছিলেন 30 বছরের প্রেসিডেন্ট মালদ্বীপসের, মামুন আব্দুল গায়ুম, 6টা কনজিকিউটিভ টার্মসে তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি নির্বাচন সেইভাবে গণতান্ত্রিকভাবে মানে অ্যারেঞ্জ করতেন না ঠিকই, কিন্তু প্রো ইন্ডিয়ান ছিলেন অনেকটা, ইন্ডিয়ার সাথে তার কৃতজ্ঞতা বোধ ছিল এবং ভারতের সাথে সুসম্পর্ক মেনটেন করতেন, এবং একটা ব্যালেন্স ফরেন পলিসি নিতেন, যে পাকিস্তান এবং ভারত দু দেশের সাথে সম্পর্ক ভালো রাখতেন এবং অন্যান্য বিদেশি শক্তির সাথে সম্পর্ক ভালো রাখতেন, যেহেতু এই ডিপেন্ডেন্ট কান্ট্রি, সব দেশের সাহায্য দরকার ছিল। এবং 2012 সালে ওই নাসিদের অপসারণের পর একটা ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে মোহাম্মদ ওয়াহিদ বিকেম দ্য প্রেসিডেন্ট অফ মালদ্বীপস। তখন ওয়াহিদ
শিক্ষিত, স্ট্যানফোর্ড এডুকেটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তিনি এসে প্রো চাইনিজ পলিসি নিলেন এবং পাকিস্তানের সাথে ক্লোজনেসটা বাড়ালেন। সে বছর ইন্ডিয়ার যে জিএমজি কোম্পানি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, আমি যখন ফিলিপিন্সে গেছিলাম 2018-তে, তখনও দেখছি জিএমজি কোম্পানি সেখানে কিছু নতুন এয়ারপোর্ট তৈরি করছে, রানওয়ে তৈরি করে, সারা বিশ্বে করে এরা যেখানে। তো সেই জিএমজি কোম্পানি বরাত পেয়েছিল মালদ্বীপসের যে এয়ারপোর্টটাকে রেনোভেট করার, কিন্তু সেটা যে ওয়াহিদ আসার পরে কি করলো, সেটাকে ভারত সরকারকে ইন্টিমেশন না দিয়ে চাইনিজ একটা কোম্পানিকে দিয়ে দিল। তো ভারত সরকারের অবশ্যই বিষয়টি ভালো লাগেনি আমাদের সাউথ ব্লকের, এখানে সেটা প্রতিবাদ জানানো হয়েছে। এবং এটা ইতিহাস যদি একটু ফিরে তাকানো যায় তাহলে দেখা যাবে ভারতের যে মালদ্বীপসের দূতাবাস, এটা কিন্তু অন্যতম পুরনো দূতাবাস। যে মালদ্বীপসের যতগুলো দূতাবাস আছে মালে শহরে, মালদ্বীপসের রাজ্যের সবচেয়ে অন্যতম পুরনো দূতাবাস হচ্ছে ভারতের দূতাবাস। মালদ্বীপসের যেটা সবচেয়ে বড় হসপিটাল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, সেটা ভারতের তৈরি। মালদ্বীপসের মৎস্য বন্দর ভারতের টাকায় তৈরি। মালদ্বীপসের প্রথম এয়ারপোর্ট ভারত তৈরি করে দিয়েছিল, আর্থিক সহায়তায় তৈরি হয়েছিল। মালদ্বীপের প্রথম এয়ারলাইন্স, মালদ্বীপান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া সহযোগিতা উড়েছিল আকাশে। প্রথম টিভি স্টেশন ইন্ডিয়ান স্যাটেলাইটের মাধ্যমে চালু হয়েছিল। প্রতি বছর ভারত মালদ্বীপসের অনেক সংখ্যক স্টুডেন্টদের ফেলোশিপ দেয়, সেটা সোশ্যাল সায়েন্সেও দেয়, ন্যাচারাল সায়েন্সেও দেয়, হিউম্যানিটিসেও দেয়। শুধু তাই না, মালদ্বীপসের যারা ডিপ্লোমেটস হন, যারা ব্যুরোক্রেটস হন, তাদেরকে ট্রেনিং দেওয়ার কোনো সেন্টার মালদ্বীপসে নেই, এবং তাদের ট্রেনিং নেওয়ার জন্য তারা ভারতে আসেন। অর্থাৎ মালদ্বীপসের যদি আমরা দেখি যে সার্বিক উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন, সেখানে ভারতের একটা বড় অবদান রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 2013 সালে একটা ভারতের একটা অবশ্যই ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে রিলেশনসের ক্ষেত্রে। যে সেই 2013-তে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো মালদ্বীপসের, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্গানাইজ করার জন্য, সে কন্ডাক্ট করার জন্য মালদ্বীপের সরকারের পক্ষ থেকে ভারতের যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, সেখানে মানে তাকে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয় কন্ডাক্ট করার জন্য। তো ভারতের নির্বাচন কমিশনের টিম বিভিন্ন সময় ভিজিট করার পরে তারা নির্বাচন শান্তিপূর্ণভাবে কন্ডাক্ট করে। এটা একটা বড় জয়, যে অন্য কোনো দেশকে কিন্তু ভরসা করলো না। যে এটা খুব রেয়ারলি দেখা যায় অন্য কোনো দেশ গিয়ে অন্য দেশে নির্বাচন কন্ডাক্ট করে দিয়েছে। অর্থাৎ ভারতের যে বৃহত্তম গণতন্ত্র, তার উপর এটা কোনো কারণে আস্থা ছিল মালদ্বীপসের। এখন 2012 আগে পর্যন্ত মালেতে, রাজধানী মালেতে চাইনিজ কোনো দূতাবাস ছিল না বা ডিপ্লোম্যাটিক মিশন ছিল না। ওই যে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে চায়না কিন্তু ঢুকে পড়লো, এন্ট্রি হলো। তারপর থেকে এই লাস্ট 11 বছর ধরে চায়না কিন্তু মালদ্বীপসের ইকোনমিতে একটা বড় ভূমিকা পালন করেছে, মালদ্বীপসের যে ডিসিশন মেকিংয়ে বড় ভূমিকা পালন করেছে। এবং আবদুল্লাহ ইয়ামিন প্রেসিডেন্ট হন 2013-তে, এবং তিনি এসে একটা প্রো চাইনিজ পলিসি নেন। হ্যাঁ, তবে কি উনি ইন্ডিয়ার সাথে সম্পর্কটা মেনটেন করতেন, তিনি ইন্ডিয়াতে ভিজিট করতেন, কিন্তু এখনকার যিনি প্রেসিডেন্ট এসেছেন তিনি 2023-এ তিনি পরিষ্কারই বলেছেন আমি প্রো চাইনিজ পলিসি গ্রহণ করবো। এবং আমরা জানি যে ভারতের যে সেনা মানে নৌবাহিনীর যে সেখানে নজরদারি টিম রয়েছে, তাদের সেই বাহিনীকে উঠিয়ে নিয়ে আসতে বলেছে মালদ্বীপস। এটা খুব অপমানের। এবং আমরা দেখেছি কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লাক্ষাদ্বীপে গিয়েছিলেন, এবং তিনি একটা এক্সপ্রেস করেছিলেন যে লাক্ষাদ্বীপের পর্যটন শিল্পটাকে মালদ্বীপসের মতো করা যেতে পারে। কারণ আমরা যে জিওগ্রাফিক্যালি লাক্ষাদ্বীপ ইজ ভেরি ক্লোজ টু মালদ্বীপস, এথনিক্যালি দ্য পিপল অফ লাক্ষাদ্বীপ অ্যান্ড পিপল অফ মালদ্বীপস আর ভেরি ক্লোজ আর কি। যে এদের মধ্যে একটা অ্যাফিনিটি রয়েছে, কালচারাল বা এথনিক। তো এটা বলার পরে আমরা জানি যে কিভাবে মালদ্বীপসের মন্ত্রিসভার 3 জন মন্ত্রী অশালীন মন্তব্য করেছিলেন, যেগুলো মালদ্বীপসের মানে ডোমেস্টিক পলিটিক্সে যে একটা পরিবর্তন ঘটে, সেখানে দেখা যাচ্ছে যে প্রো চাইনিজ একটা গোষ্ঠী তৈরি হয়, এবং সেখানে ভারতের যে একটা ছিল মালদ্বীপসে, সেটা কিন্তু আস্তে আস্তে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অর্থাৎ ফলত যে আমরা যে দীর্ঘদিন ধরে যে একটা ডিফেন্সিভ ফরেন পলিসি নিতাম, জেনারেস ফরেন পলিসি নিতাম টুয়ার্ডস মালদ্বীপস, এখন এটা ভুলে গেলে চলবে না। ছোট ছোট রাষ্ট্রগুলো আমাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করা শুরু করে দিয়েছে ডিউ টু চায়না। এবার আসি আমি ভুটানে, আরেকটি হিমালয়ান ফ্রন্টিয়ারে অবস্থিত ভুটান একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, কিংডম। এমন আমরা দেখেছি 2008 সালে ভুটানের রাজা তিনি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেন, পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেন। পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি সেটা হচ্ছে কিং গিফটেড ডেমোক্রেসি, সেটাকে বলা হয় যে কিং গাইডেড ডেমোক্রেসি বলা যায়, টপ ডাউন মডেল। এবং সেখানে গুরুত্বপূর্ণ 2008 সালটা এই কারণে যে একই বছর আরেক হিমালয়ান
কান্ট্রি, সেটা হচ্ছে যে নেপাল, আমাদের আরেক প্রতিবেশী। সেখানে যখন জনগণ বিরক্ত হয়ে রাজাকে উৎপাটিত করলো গদি থেকে, আর সেখানে ভুটানের রাজা নিজেই গণতন্ত্র উপহার দিল ভুটানের মানুষজনকে, নাগরিকদেরকে। তো ভুটানের নাগরিকরা গণতন্ত্র সম্পর্কে সচেতন ছিলেন না, তাদের কোনো দাবিও ছিল না, স্বপ্নও ছিল না, এবং আন্দোলনও করতে হয়নি। নেপালের লোক কিন্তু জনগণের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন দাবি করে আসছে। 1950-এর দশক থেকে 1990 সালের প্রথম দিকে সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউসড হয়। ভুটানের জনগণকে না সংগ্রাম করতে হয়েছে, না রক্ত ঝরাতে হয়েছে, না অন্য কোনো প্রক্রিয়ার রাজাকে বিরক্ত করতে হয়েছে। কিন্তু আমার সম্পর্কের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে 1949 সালে ভুটানের সাথে চুক্তি হয়েছিল তৎকালীন ভুটানের রাজা ওয়াংচুক এবং আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর। সেই অনুযায়ী আমরা সম্পর্ককে নার্সিং করতাম। ভুটানে একসময় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, যে 2-4টা কলেজ ছিল সেটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে চলতো। ওদের যে সিভিল সার্ভিস আয়োজন করার মতো পরিকাঠামো ছিল না, ভারতের যে সিভিল সার্ভিসের মাধ্যমে ওদের ক্যাডার নিয়োগ করা হতো। এবং এই যে ডিপেন্ডেন্ট একটা স্টেট, ভুটান ডিপেন্ডেন্ট স্টেট হয়ে যায়, কারণ ল্যান্ডলক কান্ট্রি হওয়ার জন্য ওদের যে নৌ বাণিজ্য সেটাও ভারতের উপর দিয়ে হয়, এবং সেটা ট্যাক্স ফ্রি ছিল, এবং ভুটানের পেট্রোলিয়াম প্রোডাক্টে আমরা সাবসিডি দিতাম। 2017 সালে ডোকলামে আসছি আমি পরে। তার আগে আমরা 80-র দশকে বিভিন্ন সময়ে কিভাবে সাহায্য করেছি, ভুটানের সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে আমরা সহায়তা করেছি। 80-র দশকের বিভিন্ন সময় যখন ভুটানের সাথে চীনের যে সীমানা নিয়ে অনেক বিরোধ ছিল, অনেক এলাকা দখল করে নিয়েছিল, ভারত কিন্তু ভুটানের হয়ে চিৎকার করেছিল আন্তর্জাতিক মহলে, সমৃদ্ধ জাতিপুঞ্জের বাইরে এবং ভিতরে, আরো অন্যান্য মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে, এবং জেনারেসিটি দেখিয়েছে। এবং ভারতের দূতাবাস যে থিম্পুতে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ভুটানের মতো থিম্পুতে এখনো 4-5টা দেশের বেশি দূতাবাস পাওয়া যাবে না। এবং ভুটানের জনগণ যদি ইউরোপে যায়, আমেরিকা যায়, অন্য কোনো বড় দেশে যায়, দিল্লিতে যে বিভিন্ন দেশের দূতাবাস আছে সেখানে সে ভিসা করে। এতটা ডিপেন্ডেন্ট। এবং এত একটা ডিপেন্ডেন্ট ছোট্ট একটা দেশ, তারা কি করলো না, কয়েক বছর আগে তাদের ভারতবাসী পর্যটনে যায় ভুটানে, অনেক টেরিফ বাড়িয়ে দিল, পার ডে প্রচুর মানে ডলার করতে থাকলো। ভুটান ইম্পোজ করলো যে একজন ইন্ডিয়ান যদি ভুটানে ঘুরতে আসে তাহলে এত এত পরিমাণ ডলার দিতে হবে পার ডে, অনেক ট্যাক্সেশন বসিয়ে দিল। আমরা তো করতে পারছি না, ওরা আমাদের উপর চিকিৎসার উপর ডিপেন্ডেন্ট, আমাদের উপর। কারণ এন্টায়ার আমরা এটাকে বলি যে মেডিকেল ডিপ্লোমেসি, মেডিকেল ট্যুরিজম যেটাকে বলি আমরা। তো এখানে ভুটান চিকিৎসা করতে আসে, ভুটানের জনগণ কলকাতাতে, দক্ষিণ ভারতে চিকিৎসা করতে আসে, পড়াশোনা করতে আসে, সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে আসে। আমরা প্রতি বছর অনেক ফেলোশিপও দিই। ভারত ভুটান কালচারাল সেন্টারও আছে। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো ভুটানে আমরা তৈরি করতে সহায়তা করেছি। 2017 সালে ডোকলাম ইস্যুতে আমরা চীনের সাথে যুদ্ধ করবো প্রস্তুতি নিয়েছিলাম, ফাইনালি যুদ্ধ হয়নি। কিন্তু এখন যদি দেখি রিসেন্ট ডেভেলপমেন্ট, ভুটান প্রো চাইনিজ পলিসি নিয়েছে, এবং ভ্যাকসিন ডিপ্লোমেসি যেটা একটু বুমেরাং হয়ে গেছে। যখন ভারত প্রতিশ্রুতি করেছিল করোনার সময় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আমরা টিকা দেবো, করোনা টিকা, ভুটানকে প্রতিশ্রুতি করেছিল, কিন্তু অভ্যন্তরীণ ডিমান্ডটা বাড়ার জন্য ভুটানকে সময় মতো টিকা দিতে পারেনি। এটা ভুটান নেগেটিভলি নিয়েছে, এবং এটা একটা ফেলিওর ইন্ডিয়ার। এবং এখন আমরা যদি এরকম দেখি ছোট ছোট রাষ্ট্রগুলো আমাদের বিরুদ্ধে কথা বলছে, তারা আমাদের শত্রু রাষ্ট্রের সাথে হাত মেলাচ্ছে, তাহলে এটা কিন্তু ভাবার সময় সাউথ ব্লকের যে কিভাবে বিদেশিতে চলবে। এবার আসি আমরা নেপালের প্রসঙ্গে। নেপালি যে ল্যান্ডলক কান্ট্রি, অ্যানাদার ল্যান্ডলক কান্ট্রি ডিপেন্ডেন্ট আপন ইন্ডিয়া ফর ইটস নেভাল ট্রেড। এবং 1950 সালে নেপালের রাজা ত্রিভুবনের সাথে নেহরুর যে চুক্তি হয়েছিল, ফ্রেন্ডশিপ ট্রিটি, তারপর সেই চুক্তি হওয়ার পরে অনেক চুক্তির প্রভিশনসই মানেনি নেপাল সরকার, নেপালের রাজা। ত্রিভুবন যতদিন বেঁচে ছিলেন ততদিন মেনেছেন। তার যে পুত্র মহিন্দ্র ছিলেন, তিনি 60-এর দশকের শুরু থেকে একটা স্বপ্ন দেখতে থাকেন যে হিমালয়ান এই অঞ্চলে আমি স্বাধীনভাবে বিদেশি চালাবো, এবং প্রো চাইনিজ পলিসি গ্রহণ করতে থাকে, একটা ডবল স্ট্যান্ডার্ড পলিসি। অর্থাৎ ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ চুক্তি হয়েছিল সেই চুক্তির বাইরে গিয়ে কিছু কাজকর্ম করতে থাকে, চুক্তিকে ভায়োলেট করতে থাকেন। এবং পরবর্তীকালে দেখেছি যে চাইনিজ গভর্নমেন্ট কিভাবে মাওয়িস্ট গোষ্ঠীগুলোকে নেপালে মদত দিত, ফান্ডিং করতো। পরে নেপালের যে মাওয়িজম বিভিন্ন পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট বা অঞ্চলে, রুরাল এরিয়াতে, সেই মাওয়িজমের সাথে ইন্ডিয়ার যে মাওয়িস্ট গ্রুপগুলো সংযুক্তি সাধন হয়, এবং ওপেন বর্ডার থাকার জন্য আরো বেশি হয়। ছত্তিশগড় থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন মাওয়িস্ট গোষ্ঠীগুলো কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখতে শুরু করে। ফলে আমাদের সিকিউরিটির ক্ষেত্রে একটা নতুন উদ্বেগ তৈরি হয়। কিন্তু মেচি নদীর উপর দিয়ে ব্রিজ আছে, এবং সেই ব্রিজের 90 দশকে বা 2000 থেকে 2010 ওই সময়ও দেখি অনেক চাইনিজ পণ্য কিন্তু ওপেন আসতো এখানে, ওই মেচি নদী পেরিয়ে এখানে, ওদিকে রক্সোল দিয়ে ঢুকতো। ফলে চাইনিজ যে প্রোডাকশন, ইলিগাল প্রোডাকশন গুডস, সেগুলো ভারতে ঢুকতে, শুল্ক ফ্রি ভাবে ঢুকতো। এটা ভারতের ইকোনমির পক্ষে ক্ষতিকারক, ভারতের চোরাই কারবার বৃদ্ধির জন্য দায়ী ছিল। এবং নেপালে
2008 সালের অনওয়ার্ড যখন আমরা দেখতে পাই সেখানে মাওয়িস্ট গভর্নমেন্ট আসে, সেই মাওয়িস্টদের মধ্যে ফ্যাকশনিজম ছিল, একটা প্রো ইন্ডিয়ান একটা প্রো চাইনিজ। বাবুরাম ভট্টরাই যেহেতু জেএনইউতে পড়াশোনা করেছিলেন, তার একটা প্রো ইন্ডিয়ান মানসিকতা ছিল, মাওয়িস্ট লিডার। আবার প্রচন্ড যিনি পুষ্পকমল দেহাল, যিনি মাওয়িস্ট নেতা ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী নেপালের মাওয়িস্ট, তার আবার প্রো চাইনিজ পলিসি ছিল। পরবর্তীকালে ওপি ওলি, তার একটা প্রো চাইনিজ পলিসি ছিল। ফলে এদের মধ্যে ফ্যাকশনিজম রয়েছে। এখন নেপালের যে মানে প্রধান দুটি দল ছিল, নেপালিস্ট কংগ্রেস এবং নেপালি কমিউনিস্ট পার্টি, তারা আবার ক্ষমতা থেকে চলে গিয়েছিল। ফলত যে নেপালি কংগ্রেসের সাথে ভারতের একটা আর্থিক সম্পর্ক ছিল, কারণ সেই যে লিডার্সরা ভারতে পড়াশোনা করেছেন, কোনো সময় বিএচইউ বা অন্যান্য জায়গায় গিয়ে ভারতের ডেমোক্রেসির মানে অভিজ্ঞতা নিয়ে তারা নিজের দেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য তারা ওখানে আন্দোলন শুরু করেন। কিন্তু সেই প্রতিষ্ঠা হয়েছিল বোধ নেপালি কংগ্রেস এবং নেপালি কমিউনিস্ট পার্টি ভারতবর্ষ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। যেমন ভারতের কমিউনিস্ট পার্টি বাইরে প্রতিষ্ঠিত হয়েছিল 1920 দশকে, সেই নেপালের ক্ষেত্রেও কিন্তু দুই মূল পার্টি ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, নেপালের যে পলিটিক্যাল ডাইমেনশন, যা ডাইনামিক্স, সেটা খুব জটিল। কারণ নেপালের যে জটিল সংবিধান, মানে নেপালে যে নতুন সংবিধান হয়েছে সেটা অনেকটা কমপ্লেক্স এবং এটা এটা খুব ইনক্লুসিভ না, কারণ সেখানে অনেক জনজাতি সংবিধানের মধ্যে স্থান পায়নি, তাদের নাগরিক অধিকার স্বীকৃতি হয়নি, তাদের যে মৌলিক অধিকারগুলো তারা পাচ্ছে না, নাগরিকত্ব পান না। ফলে ভারত যেহেতু দক্ষিণ এশিয়ার বা ভারতের বিদেশিদের মূল নীতি হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, তারা ডিরেক্টলি হস্তক্ষেপ করছে না। এর মধ্যে যে লেটেস্ট ডেভেলপমেন্ট আমরা দেখতে পেয়েছি, 2020-তে করোনার সময় আমরা কালাপানি ইস্যুতে দেখা যাচ্ছে একটা তুমুল বিতর্ক হয়, একটা বিতর্কিত নদী যেটা বয়ে চলেছে ভারত এবং নেপাল সীমান্তের মধ্য দিয়ে হিমালয়ান অঞ্চলে, সেটা নেপাল কি করেছে, পার্লামেন্টের সংবিধান সংশোধন করে সেটা নেপালের যে নদী হিসাবে এটা অন্তর্ভুক্ত করে নিয়েছে। এটা চাইনিজ প্ররোচনা, কিন্তু ভারত কিন্তু কিছুই করতে পারেনি। চায়না এখন কি করছে, সুড়ঙ্গ খুঁড়েছে হিমালয় মানে পর্বতের তলা দিয়ে টানেল খুঁড়ছে, ডিরেক্ট কানেক্টিভিটি হবে চায়নার সাথে নেপালের। ফলে তখন এটা যদি যখন বাস্তবায়িত হবে, তখন কিন্তু আরো নেপাল ভারতের গ্রিপের বাইরে চলে যাবে। এখন নেপালের একটা অ্যাক্সেস ছিল ইন্ডিয়ার উপর দিয়ে, অর্থাৎ সেকেন্ড একটা অ্যাক্সেস কিন্তু নেপাল পেয়ে যাচ্ছে। এখনই যখন চাপে রাখতে পারেনি 1950 সালের মানে সময় থেকে 2024 পর্যন্ত, ভবিষ্যতে নেপালকে আর চাপে রাখতে পারবে না, অর্থাৎ কোথাও একটা ফরেন পলিসির ফেলিওর আমরা দেখতে পাই। এবার আমরা চলে আসি আমাদের প্রতিবেশী পাকিস্তানের দিকে, যে অলওয়েজ হস্টাইল রিলেশনস। যে 1947-এ যে জার্নিটা শুরু হয়েছিল যে হস্টিলিটি দিয়ে, সেটা কিন্তু এখনো থামেনি। থামেনি অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে যদি আমি বলি, একটা হচ্ছে সীমানা সমস্যা তো অবশ্যই রয়েছে, আমরা সকলেই জানি। সীমানা সমস্যার উদ্যোগ নেওয়া হয়েছিল এলওসির মাধ্যমে, সেই এলওসি পাকিস্তান মানে না। এবং যে 4বার ফুল ফ্লেজেড ওয়ার হয়েছে, প্রতিবারই পাকিস্তান আমাদের আক্রমণ করেছিল। আমরা শুধু একবার আমরা করেছিলাম 2019 সালে এয়ার স্ট্রাইক করেছিলাম, ভালো এয়ার স্ট্রাইক করেছিলাম পাকিস্তানে। তারপরে কিন্তু আমরা নিজে থেকে কিছু করিনি। যাই হোক, পাকিস্তান এমন একটি রাষ্ট্র যাদের সাথে আমাদের কোনো সাংস্কৃতিক চুক্তি নেই। সাংস্কৃতিক চুক্তি ছাড়া পিপল টু পিপল কন্ট্যাক্ট হয় না। এবং পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে কাশ্মীর ইস্যু ছাড়া অন্য ইস্যুকে বাইপাস করতে চায়। একাধিকবার ভারতের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল যে কাশ্মীর ইস্যু তো সময় সাপেক্ষ ব্যাপার, ইরিকনসিলেবল ইস্যু বা লং টার্ম মানে একটা ডিসপুটেড ইস্যু, যে অ্যাপার্ট ফ্রম কাশ্মীর উই ক্যান গো ফরওয়ার্ড, উই ক্যান ডু ট্রেড উইথ ইউ, উই ক্যান এক্সচেঞ্জ academicians between the two countries. Academic exchange program আমাদের মধ্যে হয় না। You can go to Pakistan. If you apply visa, Pakistan government will hardly allow you go to there. এবং আমরা যখন বন্ধুত্বের বার্তা দিয়েছিলাম 1999 সালে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে, অটল বিহারী বাজপেয়ী লাহোর বাস যাত্রা শুরু করেছে দিল্লি থেকে, তারপর তুত্তর আমরা কি পেলাম, 1999 সালে জুন মাস নাগাদ আমরা কারগিলে অ্যাটাক হলাম। এবং আমরা মুজাফফরবাদ থেকে শ্রীনগর থেকে মুজাফফরবাদ পর্যন্ত বাস যাত্রার কথা পরিকল্পনা করেছিলাম, সমঝোতা এক্সপ্রেস চালু করেছিলাম, সেটাও বন্ধ হয়েছিল। আমরা মাঝে মাঝে দুদেশে ডিপ্লোম্যাটদের ফিরিয়ে নিয়ে এসেছি, পাকিস্তান থেকে ভারত নিয়ে এসে ফিরিয়ে, আবার ভারত থেকে পাকিস্তান নিয়ে গেছে। নর্মালাইজ করার জন্য আমরা অন্য কোনো থার্ড কান্ট্রিতে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি, কখনো কানাডাতে, কখনো মিডিল ইস্টের কান্ট্রিতে। কখনো আমরা 2005 সালে নর্মালাইজেশনের জন্য ক্রিকেট ডিপ্লোমেসিকে হাতিয়ার করেছিলাম অ্যাজ এ পার্ট অফ সব ডিপ্লোমেসি, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। তখন খেলা দেখতে এসেছিলেন তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এবং মনমোহন সিং এর সাথে একসাথে বসে খেলা দেখেছিলেন, কিন্তু আগ্রা বৈঠক হয়েছিল, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। এখন একটি দেশের যে পারসেপশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারসেপশন যে কমন মানে পাকিস্তানি জনগণের যে পারসেপশনটাকে রং ওয়েতে পরিচালনা করছে পাকিস্তান সরকার এবং আর্মি, যে ভারত হচ্ছে বাজে রাষ্ট্র, শত্রু রাষ্ট্র, তারা এইভাবে দেখো, এবং ওদের পাঠ্যসূচি তো এইভাবে, এরকম কিছু কারিকুলাম আছে ইন্ডিয়াকে শত্রু হিসাবে দেখানো হয়। এর জন্য দায়ী হচ্ছে পাকিস্তানের ইকোনমি, রুরাল ইকোনমি। সেটা হচ্ছে পাকিস্তানের এখনো, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট
যে অফিসিয়ালি জমিনদারি সিস্টেম ইজ দেয়ার, ফিউডাল সিস্টেম ইজ দেয়ার, এবং আমাদের দেশে কিন্তু ভূমি সংস্কারের মাধ্যমে জমি মানে জমিদার তন্ত্র অনেক আগেই চলে গিয়েছে, এবং পাকিস্তানে কিন্তু এখনো আছে। পাকিস্তানের মূল সমস্যাটা আমি খুব সংক্ষেপে বলছি, কেন সম্পর্কটা আমাদের সাথে মজবুত হয়নি বা হস্টাইল। পাকিস্তানে মানে জমিদার তন্ত্র রয়েছে, এবং সেই পাকিস্তানে যে এলিট তন্ত্রটা কয়েকটি গ্রুপের মধ্যে মানে ঘোরাফেরা করে, এবং সেটা এক পরিবারতন্ত্র। যে যারা জমিদার তারা খুব এলিট, আমরা জানি রুরাল এলিট, এবং তাদের সেই টাকা পয়সা দিয়ে তারা আবার ইন্ডাস্ট্রি গড়েছে বিভিন্ন, তারা ইন্ডাস্ট্রিয়াল এলিট, এবং তাদের সন্তানদের তারা পড়াশোনা করতে ইউরোপে পাঠায়, মানে লন্ডনে বিশেষ করে বা আমেরিকাতে পাঠায়, এবং তারা পড়ে আসে বিভিন্ন সামরিক স্কুলে পড়তে যায় বা কলেজে পরে ইউরোপে বা আমেরিকাতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ফিরে এসে তারা ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর এগুলো পোস্ট হোল্ড করে, অর্থাৎ মিলিটারি এলিট হয় তারা, ওই পরিবারের সন্তান। তারা ইন্ডাস্ট্রিয়াল এলিট, তারা পলিটিক্যাল এলিট, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশেষ করে পাঞ্জাবাইজেশন ঘটেছে, পাঞ্জাবে বেশি, পাঞ্জাব মানে অনেকগুলো এথনিক গ্রুপ আছে পাকিস্তানে, পাঞ্জাব, বালুচ, সিন্ধ, পস্তু। তো পাঞ্জাব যদি 100টা সিট থাকে ব্যুরোক্রেসিতে বা ডিপ্লোমেসিতে, 80টা হবে অলমোস্ট পাঞ্জাব থেকে। যাই হোক, তো এই যে মানে পলিটিক্যাল এলিট, মানে এডুকেশনাল এলিট, মানে ডিপ্লোম্যাটিক এলিট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল এলিট, সব হচ্ছে ওই জমিদার ফ্যামিলি থেকে হয়। ফলে দে আর ইন্টারলিঙ্কড। আইএসআই এর কর্তা ব্যক্তি যেই পরিবারের, সেনাবাহিনীর কর্তা ব্যক্তি সেই পরিবারের, বৃহত্তর পরিবারের, বা মানে মানে পলিটিক্যাল এলিটরা মোটামুটি বৃহত্তর পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে। ফলে তারা ভেস্টেড ইন্টারেস্ট এই যে ওপেন ডেমোক্রেসি বা পার্টিসিপেটরি ডেমোক্রেসির দিকে যায় না। পার্টিসিপেটরি ডেমোক্রেসি যদি হয় তাহলে জনগণ ক্ষমতা চাইবে, জনগণ স্বাধীনভাবে জেগে উঠবে, সিভিল সোসাইটি ভাইব্রেন্ট হবে, সেটা পাকিস্তান চায় না। তাহলে মিলিটারি এলিটটা বা আইএসআই বা ওই রিলিজিয়াস মাস্টার্স যে 5% আছে, তার দেশকে স্বাধীন, দেশকে সুন্দর, তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই জন্য কি হচ্ছে, একটা মানে অনুদার গণতান্ত্রিক সোকল ডেমোক্রেসি বলছে, কিন্তু অনুদার, এবং হুইচ ইজ রান বাই দ্য মিলিটারি অ্যান্ড আইএসআই অ্যান্ড রিলিজিয়াস মাস্টার্স, তার সাথে কোনো উদারনৈতিক গণতন্ত্রের বন্ধুত্ব হতে পারে না। এবং সেটা গ্রো হয়েছে। আব্দুল আলা মদদি ভারত থেকে গেছিলেন, উনি একজন মুহাজির, উনি দেশভাগের পরে ওখানে গেছিলেন ভারত থেকে, ওখানে সেটেল, এবং উনি এই ধর্মের বিষবাষ্প দিয়েছিলেন পাকিস্তানে, এবং ইলিগাল মাদ্রাসা যে মানে এত রমরমা সেটা তার জন্য। এবং পাকিস্তানের পলিটিক্যাল ইকোনমি খুবই ডেঞ্জারাস, খুব চ্যালেঞ্জিং, কারণ সেখানে হ্যাপসার সোসাইটি, দ্যাট ইজ নো সাইজেবল মিডিল ক্লাস লাইক ইন্ডিয়া। ফলে কি, যারা চাকরিজীবী স্যালারিড ক্লাস বা ব্যবসায়ী, যা টাকা পয়সা আছে, যাদের নেই তারা মিডিল ইস্টে 70 দশক থেকে যেতে শুরু করে, তাদের বংশধররা যেতে শুরু করে, ফিরে এসে তারা বিভিন্ন ইলিগাল মাদ্রাসার সাথে ছোটখাটো ব্যবসা শুরু করে। এবং সেটা কিন্তু আমাদের দেশের মতো যে মানে আধুনিক শিক্ষা দেয় না মাদ্রাসা, যে লিগাল মাদ্রাসার মতো। ফলে ওখানে জঙ্গি তৈরি করা কারিগর হচ্ছে মাদ্রাসার শিক্ষকরা, এবং সেখানে অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস বা কুমন্ত্রণা দেওয়া হয়, শেখানো হয়, এবং সেখানে এই মিলিটেন্সিকে ইউজ করে পাকিস্তানের মিলিটারি। ফলে একটা মিলিটারি ওরিয়েন্টেড স্টেটের সাথে কোনো সুসম্পর্ক স্থাপন করা যায় না, এটার কোনো সলিউশন আছে বলে আমার জানা নেই। এবার আসি আমরা আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের আমি প্রথমে বলেছি এটা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কিনে, এটা নিয়ে বিতর্ক হয়েছে, হোয়াট এভার ইট ইজ। তো আমরা যদি 2001 অনওয়ার্স দেখি, বিগত 20 বছর ধরে সময়কালে, তাহলে দেখবো যে আমাদের একটা অবজেক্টিভ ছিল আফগানিস্তানে কাবুলের সাথে নতুন দিল্লির সম্পর্ক স্থাপন করা। আমরা রেগুলার ফ্লাইট চালাতাম, এবং আফগানিস্তানের ফ্লাইট যেমন আসতো, ইন্ডিয়ান ফ্লাইট যে প্রাইভেট যে স্পাইস জেট, ইন্ডিগো যেত। প্রতি আফগান ট্রেডার্সরা আমাদের এখানে আসে ট্রেড করতে, পড়াশোনা করতে আসেন। আমরা জানি যে কাবুলিওয়ালাদের ইতিহাস তো আমরা সকলেই জানি, মানে হিস্টোরিক্যালি ওয়ার ক্লোজড, ভেরি ক্লোজড। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে এত ইনভেস্ট করেছি আফগানিস্তানে, অনেক ইনভেস্ট করেছি, অনেক কিছু করেছি। এই যে আফগানিস্তানে কয়েক বছর আগে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করেছে ইন্ডিয়া। আফগানিস্তান হিউম্যান সিকিউরিটি ইন্ডিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভারতের নার্সরা, ডক্টরসরা ওখানে কাজ করেছে নিরলসভাবে, ইঞ্জিনিয়ার্সরা কাজ করেছে, মারাও গেছে অনেকে তালিবানদের হাতে। ওদের পানীয় জল সমস্যার সমাধান করতে আমরা ড্যাম তৈরি করে দিয়েছি। ওদেরকে আমরা 300 প্যাসেঞ্জার্স বাস উপহার দিয়েছি, 3টে এয়ারক্রাফট উপহার দিয়েছি আমরা বিগত 20 বছরে। অনেক ইনভেস্টমেন্ট করেছি, ওদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য অনেক ইনভেস্ট করি আমরা, যুবকদের ফেলোশিপ দিই। সেই আফগানিস্তানে যখন তালিবানরা ক্ষমতা এলো, অবশ্যই সমস্ত মানে ইনভেস্টমেন্ট ব্যর্থ হলো। আমাদের দূতাবাস, ভারতের দূতাবাস শুধু কাবুলে ছিল না, কান্দাহারে ছিল, মাজারি শরীফে ছিল, হিরাটে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, কারণ এত সংখ্যক আফগানরা ভারতে আসতেন এবং ওয়েলকাম ছিল ভারতে। এবং আফগানিস্তানের সম্পর্ক গভীরতার একটা কারণ ছিল 2006 সালে যখন আফগানিস্তানকে সার্কের মেম্বার করা হলো। ভারত ছিল অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র, ভারত ছিল অন্যতম রাষ্ট্র যে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল এটাকে মেম্বারশিপ নেওয়ার জন্য সার্কের, কারণ প্রথম দিকে সার্কের মেম্বার ছিল না আফগানিস্তান। এবং যখনই আমরা দেখি যে আফগানিস্তানের সাথে ভারতের বন্ধুত্ব গাঢ় হয়েছে, তখনই আফগানিস্তান পাকিস্তানের মদতে আফগানিস্তানে ভারতের দূতাবাসের সামনে বোম্বিং হয়েছে, একাধিকবার হয়েছে। মোদী যখন লাস্ট ভিজিটে গেছেন আফগানিস্তানে, যখন পাকিস্তানে নিয়াজ শরীফের বাড়িতে এসে তার জন্মদিনে
মানে গ্রিটিংস করতে গেছিলেন, আসার পর কিছুদিন পরে ভারতের দূতাবাসের সামনে বোম্বিং হয়েছে। অর্থাৎ আফগানিস্তানের সাথে সম্পর্ক ভারতের ভালো হোক এটা কখনো পাকিস্তান চায়নি। কারণ পাকিস্তান হচ্ছে এমন একটি রাষ্ট্র যে শুধু নিজের গণতন্ত্রকে ধ্বংস করে দেশের অন্যান্য দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অন্য দেশের টেরোরিজমকে ফ্লারিশ করতে সাহায্য করেছে। এবার আসি আমরা যে এখন যেটা আফগানিস্তানের সাথে লেটেস্ট আমাদের স্ট্যাটাস সম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চলছে। অ্যাজ উই ডিডন্ট রেকগনাইজ দিস আফগান গভর্নমেন্ট, তালিবান গভর্নমেন্ট, সো উই আর অ্যাকচুয়ালি জাস্ট মেনটেনিং এ ভেরি মানে মিনিমাম লেভেল মানে রিলেশনস, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। কিন্তু ভারতের যে জেনারেসিটি সেটা পলিসিটা থামায়নি। আফগানিস্তান যখন খাদ্য সংকটে ভুগছে, আমরা কিন্তু ছাবার পোর্ট আমরা ওখানে ফুড গ্রেন পাঠিয়েছি, ইরানে ছাবার পোর্ট দিয়ে আফগানিস্তান। আমরা থ্রু ওয়াগা বর্ডার এদিকে ওয়াগা বর্ডার দিয়ে এন্ট্রি করে ওদিকে মানে ডুরান লাইন দিয়ে আমরা লরি করে গুডস ট্রাক পাঠিয়েছি, খাদ্যশস্য পাঠিয়েছি আফগানিস্তানের মানুষের জন্য। ফলে আফগানিস্তানের মানুষের সাথে আমাদের বিরোধ নেই, বিরোধ হচ্ছে আফগানিস্তানের নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। এটা বোঝা দরকার। অর্থাৎ যখন কোনো রিলেশনকে আমরা সরকারের চোখ দিয়ে দেখি, সেটা কিন্তু একমাত্র যখন জনগণের চোখ দিয়ে দেখি, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট হয়, তখন কিন্তু আলাদা মাত্রা থাকে। ফলে এটা ভাবনার সময় এসছে, সেটা দুতরফ থেকে এসছে। এই যে মিসপারসেপশন গুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আমাদের বেড়ে যাচ্ছে, যে আমরা ভারতকে শত্রু মনে করছে, বাংলাদেশ শত্রু মনে করছে জনগণ ভারতকে। এখনো দাবি করে মানে বাংলাদেশের জনগণের একটা অংশের মনে হয়েছে যে এই হাসিনা এবারেও ক্ষমতা এলো, সেটা ভারতের মধ্যে এলো। গণতন্ত্র, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ, অথচ সে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মানে নির্বাচন হয়েছে হাসিনার। নির্বাচন হয়েছে ঠিকই, কিন্তু বিরোধীরা অংশগ্রহণ করেনি। প্রধান বিরোধী বিশেষ করে খালেদা জিয়ার দল, খালেদা জিয়ার খারাপ দল, বিএনপি খারাপ দল, চুরি করেছে, সেটা অত্যাচার করে, সব মানছি, কিন্তু সেখানে অংশগ্রহণ করাটা জরুরি ছিল। সেটা তো ব্যান্ড দল নয় জামাতের মতো। তো এখানে কিন্তু ভারতকে ক্রিটিক্যালি দেখা শুরু হয়েছে। অর্থাৎ কোথাও একটা পারসেপশন চেঞ্জ হবে। পারসেপশন কিভাবে চেঞ্জ হবে? পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। অর্থাৎ যখন অন্য দেশ থেকে প্রচুর সংখ্যক জনগণ এখানে স্টুডেন্টরা আসবে, পড়াশোনা করবে, দেশের কালচার সম্পর্কে জানবে, চিকিৎসা করতে আসবে, জানবে, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, তখন কিছুটা মিসপারসেপশন থাকে। ইন্ডিয়াতে চেষ্টা করছে না তা, ইন্ডিয়া অনেক চেষ্টা করছে, কোথাও একটা ফেলিউর হচ্ছে। অর্থাৎ পলিসির জায়গায় একটা চেঞ্জ করতে হবে। এবং আমরা যদি সম্পর্কটা এবার শ্রীলঙ্কার সাথে আমরা দেখি, তাহলে যে অন্যতম দ্বীপরাষ্ট্র যার সাথে সম্পর্ক প্রথম দিন থেকে ছিল, আমরা ন্যামের মেম্বার ছিলাম। শ্রী মাহবন্দর নায়ক শ্রীলঙ্কার, ভারতের পক্ষ থেকে নেহেরু ন্যামের কর্তা ব্যক্তি ছিলেন, লিডার ছিলেন। পরবর্তীকালে তামিল ইস্যুতে, অন্যান্য ইস্যুতে, মাছ ধরা, জল সীমানাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক ইস্যুতে। রাজীব গান্ধী পিস কিপিং ফোর্স পাঠিয়েছেন 80 দশকের শেষে। তার আগে তার মা শ্রীমতী গান্ধী, মিসেস গান্ধী অনেক নেগোসিয়েট করেছেন, নেহেরু অনেক নেগোসিয়েট করেছেন বন্দরনায়কের সাথে, কিছু সমস্যার সমাধান হয়নি। কিন্তু যেটা পোস্ট 2009 যে ডেভেলপমেন্ট, সেটা আমি বলবো যে শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু ওয়ার্কিং রিলেশনস রাখছি। আমরা যে জেনারেসিটি দেখাচ্ছি, আমরা খাদ্যশস্য দিচ্ছি, বিভিন্ন বাড়িঘর তৈরি করতে সাহায্য করছি, আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছি, আমরা সোলার এনার্জিতে সাহায্য করছি, রেলের কামরা দিচ্ছি, রেলের ইঞ্জিন দিচ্ছি, অনেক কিছু করছি। এটা বাইরে যেটা, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা কিন্তু আমাদের ক্রিটিক্যালি দেখে। শ্রীলঙ্কা ইজ নট কনসিডারিং ইন্ডিয়া অ্যাজ এ ফ্রেন্ড। শ্রীলঙ্কা ইজ মাচ মোর ক্লোজ উইথ চায়না দেন ইন্ডিয়া। তারপরে দেখা যাচ্ছে 2022 সালে যখন এই ফিনান্সিয়াল ক্রাইসিসে ফেস করেছিল শ্রীলঙ্কা, তখন ভারত কিন্তু তাকে পাশে দাঁড়িয়েছিল, সাহায্য করেছিল, যে তোমাকে লাইন অফ ক্রেডিটে আমি ঋণ দিয়েছি, ইন্ডিয়া লাইন অফ ক্রেডিটে শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, কিন্তু তার বলেছে তুমি টেক ইউ টাইম টু রিপে মাই লোন। এটা কিন্তু চায়না করে, চায়না বলেছে এখনই আমাকে মানে লোন দাও। এই সময় এসছে এখন এটা ইন্ডিয়াকে বোঝানোর পারসেপশন, যে ইন্ডিয়ার পারসেপশন কি, দেখো চাইনিজ পারসেপশন কি। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বোঝানো দরকার কোনো কৌশলে। দেখো চায়না কোন উদ্দেশ্যে তোমাদের ঋণ দেয়, সাহায্য দেয়, আমি কোন উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে দিয়েছি। চায়না তো তোমাদের ঋণ দিচ্ছে ম্যাক্সিমাম 20 বছর কি 15 বছর ধরে। আমি তো সিন্স ইন্ডিপেন্ডেন্স, সিন্স দ্য ভেরি ইনসেপশন আই এম গিভিং ইউ অ্যাসিস্ট্যান্স, ভেরিয়াস অ্যাসিস্ট্যান্স, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। যেমন নেপালের উপর আমরা ব্লকের সৃষ্টি করেছিলাম 2015 এপ্রিলে, না 2015 শেষ দিকে। তার আগে কিন্তু 2015 এপ্রিলে যখন ভূমিকম্পে মানে শিকার হয় নেপাল ফেস করে, তখন ভারত ছিল প্রথম দেশ যে প্রথম রিলিফের বিমানটা নিয়ে কাঠমান্ডু এয়ারপোর্টে নামিয়েছিল। এটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ ভারতকে স্মরণ করিয়ে দিতে হবে যে ইনইনভাইটেবিলিটি অফ ইন্ডিয়া, যে ইন্ডিয়া কেন অপরিহার্য দক্ষিণ এশিয়াতে। অন্যান্য এক্সট্রা রিজিওনাল পাওয়ার্সরা আসছে তাদের নিজস্ব স্বার্থ অর্জন করার জন্য, সেখানে কিন্তু তারা চায়নার মতো রাষ্ট্র থেকে শিক্ষা নেওয়া উচিত যে তারা কি করতে পারে ভবিষ্যতে। সাউথ এশিয়ান স্টেটস আর নট টেকিং এনি লিসন্স ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ মানে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। এবার আমি যদি সম্পর্কটা আলোচনা করতে গিয়ে আমি যদি শ্রীলঙ্কার কথা থেকে আমি বাংলাদেশের দিকে যাই, যে কমপ্লিকেটেড যেটা বলছেন ইলেকশনকে কেন্দ্র করে পারসেপশন চেঞ্জ, সেখানে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ। আমাদের নর্থ ইস্ট যে যাচ্ছে, ত্রিপুরা যে ডিরেক্ট বাস যাচ্ছে মানে কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরাতে যাচ্ছে, আমরা গুডস ট্রাকগুলো যাচ্ছে, আশুগঞ্জ যে বন্দর বাংলাদেশে, সেখানে আমাদের কলকাতা বন্দর থেকে জাহাজ চলে যাচ্ছে, সেখান থেকে ত্রিপুরা খুব কাছে, সেখানে পৌঁছে যাচ্ছে বাই রোডে। আমাদের
অ্যাক্টিভ পলিসিকে কাজ করতে গেলে বাংলাদেশের চিটাগাং পোর্ট দরকার। বাংলাদেশের মাতারবাড়ি পোর্ট তৈরি হয়েছে জাপান গভর্নমেন্ট ফান্ডেড, মাতারবাড়ি পোর্ট, সেখান থেকে জাপান চেষ্টা করছে ওখান থেকে স্থলপথে ফুলবাড়ি যে বর্ডার রয়েছে শিলিগুড়ির ওখানে, বাংলাদেশের এদিকে পঞ্চগড় ডিস্ট্রিক্ট, সেখান থেকে ঢুকে একদিকে ভুটানে যাবে বুস্ট্রাক, একদিকে নেপালে যাবে। এবং যেটা ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান একটা সাব রিজিওনাল গ্রুপ তৈরি হয়েছে, তারা তো ট্রেড করছে। বাংলাদেশ তো ডিরেক্ট ভুটানে বাসও পাঠাতে পারবে না, লরি ট্রাকও পাঠাতে পারবে না, নেপালও পাঠাতে পারবে না, থ্রু ইন্ডিয়া করছে। তাহলে এই 4 দেশে বেনিফিট হচ্ছে। ফলে এরকম ভাবে কোঅপারেশন যদি না করা হয় তাহলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে না। এবং ইকোনমিক ডেভেলপমেন্ট যখন হবে তখন কিন্তু ওই যে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে ইনসার্জেন্সি মুভমেন্ট সেগুলো যেগুলো দমবে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে। এখন মানুষ কখন সন্ত্রাসবাদী হয়, মানুষ কখন নাশকতামূলক কর্মকাণ্ড করে, মানুষ কখন এই রাজনীতি নিয়ে খুব মেতে থাকে, যখন তাদের মধ্যে কাজকর্ম না থাকে, যাদের মধ্যে বেকারত্ব থাকে, আর্থিক সংকট থাকে। এখন দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর সময় এসছে সার্কের মাধ্যমে এই মারামারিতে না গিয়ে, এই মতবিরোধে না গিয়ে কনস্ট্রাকটিভ কিছু করা। না হলে এই বেকারত্ব কমবে না, সন্ত্রাসবাদী কার্যকলাপ কমবে না, এবং ইন্টারনাল ডিসপ্লেসমেন্টও কমবে না, এবং হিউম্যান ট্রাফিকিংও কমবে না। এবার সেই আমি হিউম্যান ট্রাফিকিং এর একটা প্রশ্ন। ইন্ডিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার হিউম্যান ট্রাফিকিং এর একটা জাংশন। এখান থেকে বাংলাদেশ থেকে, নেপাল থেকে তারা হিউম্যান ট্রাফিকিং হয়, মিডিল ইস্টে হয়, দক্ষিণ পূর্ব এশিয়াতে হয়, এবং ভারতে বড় বড় শহরে হয়। নেপালের সাথে ওপেন বর্ডার থাকার জন্য সেখানে নেপালের মেয়েরা কিন্তু ভারতবর্ষে চলে আসে বড় বড় শহরে, এবং সেক্স র্যাকেটের সাথে যুক্ত হয় বিভিন্ন কারণে। আমি আমার একটা বই 2022-এ পিটার ল্যাং থেকে পাবলিশ হয়েছে, নিউ ইয়র্ক থেকে, সেখানে বইটার নাম হচ্ছে রিফিউজিস মাইগ্রেশন অ্যান্ড কনফ্লিক্টস ইন সাউথ এশিয়া। তো সেখানে একটা চ্যাপ্টারে আছে দক্ষিণ এশিয়া আউটওয়ার্ড উইমেন্স মাইগ্রেশন অফ সাউথ এশিয়া। তো কিভাবে নেপালের মেয়েরা এখানে আসছে, ট্র্যাপড হচ্ছে, কেউ জেনে আসছে। এখন নেপালের মেয়েদের আসার ক্ষেত্রে হচ্ছে তারা জেনে বুঝে আসছে, তাদের সোসাইটি অ্যালাউ করছে যে তোমরা ট্রাফিক ঠকও যায় আসে না, তোমরা ওই সমস্ত বাজে কাজ ইনভলভ হওয়া কিছু যায় আসে না, রুটি রুজির জন্য তুমি যাও। কিন্তু বাংলাদেশের মেয়েরা কিন্তু না জেনে আসছে, ঘটি বাড়ি বিক্রি করে আসছে, তাদের ট্র্যাপড হচ্ছে, দালালদের দ্বারা তারা ট্র্যাপড হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়া কি রোল প্লে করলো, অর্থাৎ সেখানে হিউম্যান ট্রাফিকিং এর জন্য কি মেকানিজম ইউজ করা যেতে পারে। একটা হিউম্যান ট্রাফিকিং, শিশুও ট্রাফিক হচ্ছে, মহিলা হচ্ছে, এবং অন্য মানুষও হচ্ছে, কিডনি বা অর্গান ট্রেড হচ্ছে আর কি, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। এটা একটা কনসার্নের জায়গা। আর ইন্ডিয়া ইজ দ্য মোস্ট লার্জেস্ট রেসিপিয়েন্টস কান্ট্রিজ অফ রিফিউজিস অ্যান্ড অ্যাসাইলাম সিকার্স। এবং আমরা জানি রিফিউজি নিয়ে বিতর্ক রয়েছে, সিএ নিয়ে একটা বিতর্ক চলছে। 2014 ডিসেম্বরের মধ্যে যারা ইন্ডিয়াতে ঢুকে এসে 3 দেশের সংখ্যালঘুরা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, তারা রিফিউজিস মানে স্ট্যাটাসটা পাবে। আর বাকিরা হচ্ছে যে ইনফিল্ট্রেটর্স বা অনুপ্রবেশকারীর স্ট্যাটাস পাবে। সেখানে অনেক তফাৎ রয়েছে। ভারত যেহেতু ইউএনএইচসিআর এর মেম্বার নয়, সেখানে ভারত দায়বদ্ধ না এদেরকে দায়িত্ব নেওয়ার, কিন্তু মানবিক কারণে নিয়েছে। এখন রোহিঙ্গাদের নিচ্ছে না, কারণ রোহিঙ্গা নিয়ে অনেক সমস্যা রয়েছে, তারা রিফিউজি নয় সেটা ভারত বলে দিয়েছে। তারপরেও কলকাতা সংলগ্ন এলাকাতে, চেন্নাইতে, হায়দ্রাবাদে, জম্মুতে, দিল্লিতে অনেক রোহিঙ্গা রয়েছে। এদের যে সমস্যা কি, এদের নিয়ে সমস্যা হচ্ছে অনেক রোহিঙ্গারা হচ্ছে ইলিগাল কিছু কাজকর্ম করছে, ইউবা মানে বড়ি, যেটা নেশার বড়ি বা গুলি বিক্রি করছে যুব সমাজের মধ্য দিয়ে, এটা ড্রাগ ট্রাফিকিং। 2 নম্বর হচ্ছে ইলিগাল ছোট ছোট পেটি ক্রাইম করছে, এবং মানে আর্মস ট্রাফিকিং করছে। কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে তারা এই বিভিন্ন যে ইসলামিক র্যাডিক্যাল যে সংগঠনগুলো তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে পেটের তাগিদে বা ইয়ে করার। তারা খুব খতরনাক, মানে খুবই হিংস্র একটা, তারা নিপীড়িত একটা জনজাতি। নো ডাউট, দ্যাট ইজ নো ডাউট, রোহিঙ্গা ইজ দ্য মোস্ট পারসিকিউটেড ethnic groups or religious groups in the world. There is no doubt. We are very sympathetic to them. But at the same time, we are very much concerned our national security. এবং অনেক নাশকতামূলক কর্মকাণ্ড করছে। বাংলাদেশ যে সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়ে, সেও খুব বিপন্ন, সে এখন ফেরতে বললে বাঁচে। হাসিনা বারবার গড়বড় করছে মিয়ানমার সরকারের সাথে, যে নিয়ে যাও, নাপ নদীতে পেটি যারা এসে তোকে নিয়ে যাও, গো ব্যাক। এবং সেখানে ভাষাঞ্চলে অনেক রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, কক্সবাজারে আছে। এবং লোকাল জনগণের সাথে একটা কোথাও মিসম্যাচড হচ্ছে, কোথাও একটা অ্যাকোমোডেটিভ পজিশনে নেই, ফলে একটা সংকট সৃষ্টি হয়েছে নতুন। এখন এই সংকটকে সমাধান করার জন্য বা এক্সট্রা রিজিনাল পাওয়ার কখনো আসবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে তাদের প্রয়োজন এগুলো নেগোসিয়েশনের মাধ্যমে সমস্যার সমাধান করা। এবং আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এনার্জি সিকিউরিটি, জ্বালানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলো ভুগছে। এবং জ্বালানি সংকট সম্পর্কে বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনোটাই কিন্তু জ্বালানিতে স্বনির্ভর নয়। বাংলাদেশে গ্যাস আছে, সেটা পুরোটা ফুলফিল করতে পারে না, এনার্জি সিকিউরিটি মিটিগেট করতে পারে না। ইন্ডিয়াতে কিছু গ্যাস আছে, কিছু পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন, কিছু কয়লা আছে, কিন্তু 10% মতো মাত্র বা 12% পারে। বাকি নন কনভেনশনাল সোর্স, সোলার পাওয়ার, উইন্ডমিল, বায়োগ্যাস, এগুলো করছে, কিন্তু দিস ইজ নট এনাফ। আমরা কি করছি, আমরা পরমাণু
জ্বালানির দিকে যাচ্ছি। আমেরিকার সাথে সিভিল নিউক্লিয়ার ডিল করেছি 2008 সালে, এরপরে অন্য দেশের সাথে করেছি। তার আগে তো রাশিয়ার সাথে ছিল ঠান্ডা যুদ্ধের সময়, তারাপুর যে মহারাষ্ট্রের যে প্রথম পরমাণু চুল্লি রাশিয়ার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা যেটা করছি এখন গ্রিন এনার্জির দিকে যাচ্ছি। এখন আমরা নতুন নতুন অল্টারনেটিভ খুঁজছি। আমরা আগে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আনতাম জ্বালানি, সৌদি আরবিয়া, কুয়েত, ওমান, কাতার, ওদিকে ন্যাচারাল গ্যাস আর সিএনজি আনতাম হচ্ছে ইরানের কাছ থেকে, এখন আনি। আমরা ভেনেজুয়েলা থেকে আনছি, এখন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আনছি। ওএনজি যে বিদেশ আফ্রিকার বিভিন্ন দেশের কোম্পানি কিনে নিয়েছে, সেখানে এক্সট্রাক্ট করছে তেল গ্যাস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই থেকে আমরা কিনে আনছি। আমরা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে আনার চেষ্টা করছি। তো এই যে এনার্জি সিকিউরিটির প্রশ্নে দক্ষিণ এশিয়ার দেশগুলো অনেক আলোচনা হচ্ছে যে হাউ দ্য সাউথ এশিয়ান গ্রিডস ক্যান বি কানেক্টেড। এখন পাকিস্তান আমাদের নিকটবর্তী রাষ্ট্র, আমাদের অনেক উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে, যেটা পাকিস্তান কিন্তু বিদ্যুৎ সংকটে ভুগছে। হয়তো দিনের মধ্যে 14 ঘন্টায় বিদ্যুৎ থাকে অন্য এলাকায়, পাকিস্তান কিন্তু বিদ্যুৎ নিচ্ছে না, সম্পর্ক ভালো নেই বলে। বাংলাদেশ কিন্তু আমাদের উদ্বৃত্ত বিদ্যুৎ কিনছে, আমরা কিন্তু ভুটানের কাছ থেকে বিদ্যুৎ আবার নিচ্ছি, আমরা এনে আবার বাংলাদেশকে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করছি, নেপালকে দিতে পারি আমরা। ফলে এই যে এনার্জি সিকিউরিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের, যে এনার্জি সিকিউরিটি অর্থাৎ যেখানে এনার্জি সোর্স কম থাকে, শর্টেজ থাকে, সেখানে কিন্তু আধুনিকতা থেমে যাবে, গতি থেমে যাবে, সভ্যতা থেমে যাবে। সুতরাং এই এনার্জি অল্টারনেটিভ সোর্স যেমন করতে হবে আমাদের, মানে একটা জয়েন্ট ভেঞ্চার করতে হবে, পাশাপাশি অল্টারনেটিভ সোর্স কিভাবে মানে মানে এক্সপ্লোর করার যে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করার একটা হচ্ছে সায়েন্টিফিক গবেষণা, যেটাকে সায়েন্সের অন্যতম মানে সার্কের অন্যতম উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দেশগুলোর মধ্যে সায়েন্টিফিক কোঅপারেশন বৃদ্ধি করা, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বৃদ্ধি করা। সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের সার্ক ইউনিভার্সিটি তৈরি হয়েছে দিল্লিতে, সেটা হয়েছে সাকসেসফুল। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে সার্কভুক্ত দেশগুলো কিন্তু যেহেতু দ্বিপাক্ষিক কোনো বিষয় আলোচনা করতে পারে না সার্কের ফোরামে, সেহেতু অনেক সমস্যায় সমাধান হয় না। অর্থাৎ সেখানে আসিয়ানে কিন্তু দ্বিপাক্ষিক ইস্যুও তোলা যায়, যেটা সার্ক কিন্তু পারে না সেটা। অর্থাৎ এখানেও একটা সার্কের সংস্কার দরকার রয়েছে। এমনও অনেক হয়েছে যে মানে কোন একটি দেশে ভারতের, নেপালের কথাই বলে, ভারতের অনুপস্থিতিতে সার্কের মিটিং হচ্ছে, ভারত বয়কট করেছে যেহেতু পাকিস্তান গেছিল বলে, তো ভারতের অনুপস্থিতিতে ভারতের সমালোচনা করা হয়েছে। তো দিস ইজ নট গুড প্র্যাকটিস। এবং করোনার সময় যখন একটা সার্ক তহবিল একটা উদ্যোগ নিয়েছিল ভারত, সার্ক তহবিল গড়ে তুলেছে, সার্কের মানে মানুষজন যারা আক্রান্ত হচ্ছে করোনায়, কাজ হারিয়েছেন বা হেলথ ইস্যুতে সাহায্য করার জন্য কমন ফান্ড, সেটা পাকিস্তান একমাত্র কান্ট্রি যে 1 টাকাও দেয়নি। একটা কন্ট্রিবিউট, ভুটানের মতো গরিব দেশ সেও কিছু কন্ট্রিবিউট করেছে, মালদ্বীপের মতো গরিব ছোট দেশ সেও কন্ট্রিবিউট করেছে, পাকিস্তান কিন্তু করেনি। অর্থাৎ যদি একটি সংগঠনে যদি নেগেটিভ মানে সেট আপের মানে ওরিয়েন্টেশনের কোনো দেশ থাকে, সেটা চলতে পারে না, গুড ফাংশনিং করতে পারে না। একটা পরিবারে যেমন নেগেটিভ মানুষজন থাকলে পরিবার ফাংশন করে না, একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ডিপার্টমেন্টে যদি নেগেটিভ ওরিয়েন্টেডের মানুষজন থাকে, আত্মঘাতী মানুষজন থাকে, সেখানে যেমন কোনো উন্নতি হয় না, এখানে উন্নতি হওয়া সম্ভব নয়। দ্যাট ইজ ওয়াই ফ্রম দ্য ভেরি বিগিনিং সার্ক ইজ এ ইল্ড মানে অর্গানাইজেশন, টার্মিনাল ইল্ড এটাকে বলা যেতে পারে। তো এবার আসি লাস্ট আমার একটা আসপেক্ট দক্ষিণ এশিয়ার সম্পর্কে, সেটা হচ্ছে যে তো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎটা কি? দক্ষিণ এশিয়ার যে এই দেশগুলো মারামারি করবে, এই দেশগুলো কি টেরোরিজমের দ্বারা ভুক্তভোগী হবে, এই দেশগুলোতে কি খাদ্য সংকট যাবে না, এই দেশগুলো কি ডেমোক্রেটিক ডেফিসিয়েন্সি যাবে না বা চ্যালেঞ্জ হবে, এথনিক পাজলস কি দূর হবে না? সেখানে আমার সেটা হাম্বল সাজেশনস হবে যে অ্যাকোমোডেশন, সোশ্যাল অ্যাকোমোডেশন, সোশ্যাল হারমোনি, অ্যাকোমোডেটিভ কনস্টিটিউশন, এগুলো খুব দরকার। তো কনস্টিটিউশনালিজম অনেক কিছু অধিকারকে সিকিউর করা যায়। যখন কনস্টিটিউশনালি কাউকে এক্সক্লুড করা হয়, সেই মানুষ কিন্তু ক্ষেপে থাকবে, সেই মানুষ প্রতিবাদ জানাবে অধিকার দাবির জন্য। যে পাকিস্তানে কনস্টিটিউশন ইনক্লুসিভ না, এক্সক্লুসিভ, অর্থাৎ সেখানে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, সেখানে সুন্নি ছাড়া শিয়াদের অধিকার নেই, ইসমাইলিদের নেই, সংখ্যালঘুদের নেই। আর আমাদের দেশে কিন্তু ভারতের সব মানে কোস্টেট দিয়ে যাত্রা শুরু করেছিলাম আলোচনার, যে কোস্টেট এখানে অনেক সমস্যা আছে এবং গণতন্ত্রে, সেখানে রিগিং হয় গণতন্ত্র, সব ঠিক আছে, কিন্তু মিলিটারি শাসন আজ পর্যন্ত হয়নি। 1 2 নম্বর হচ্ছে এই গণতন্ত্রের হচ্ছে যে ইনক্লুসিভ, যে সেখানে বিভিন্ন জনজাতির লোককে অধিকার দেওয়া হয়েছে এবং কি আঞ্চলিক ভাষাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কাতে দেয়নি, নেপালে দেয়নি, পাকিস্তানে দেয়নি। সেই জন্য পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল ইস্ট পাকিস্তান, যেটা বাংলাদেশ 1971 সালে। বালুচ ভাষাকে সম্মান দেওয়া হয় না, পস্তু ভাষাকে সম্মান দেওয়া হয় না। আমরা কিন্তু মেজর আঞ্চলিক ভাষাকে মানে সম্মান তো দিয়েছি, এবং কি সাঁওতালি ভাষার মতো উপজাতি ভাষাকে সম্মান দিয়েছি, মানে সংবিধানের তফসিলে ইনকর্পোরেট করানো হয়েছে। অর্থাৎ সোসাইটাল যে ফেব্রিক্স, সেটা যদি খুব স্ট্রং না হয়, সেখানে যদি উপর থেকে চাপিয়ে দেওয়া গণতন্ত্র, মেরা ভারত মহান, আমি পাকিস্তানি,
এই ভাবধারা দিয়ে হবে না, সকলকে ইনকর্পোরেট করতে হবে। গণতন্ত্রে পার্টিসিপেটরি ডেমোক্রেসি থিওরিটিক্যালি থাকবে না, ম্যাকপারসন পটেরম্যান এটা যেন বলেছেন, এগুলো বাস্তবে মানে প্রয়োগ করা হবে। সাউথ এশিয়া মানে এই স্ট্রাকচারের মধ্যে কোথাও একটা সমস্যা রয়েছে। যেমন পাকিস্তানে ফেডারেল স্টেট, সেখানে পাঞ্জাব সেন্ট্রিক ডেভেলপমেন্ট, সেখানে উর্দু ভাষাটা পাকিস্তানের ভাষা না, এটা উত্তর ভারতের এলিট মুসলিমদের ভাষা ছিল উর্দু। পাকিস্তানের মাত্র 7.5% লোক উর্দু ভাষায় কথা বলে, তারা উর্দু জানেও না, উর্দু বলতে পছন্দ করে না। আমরা ভাই সব পাকিস্তানের মনে হয় উর্দু জানে, পাকিস্তানকে ভালোবাসে, তারা পাকিস্তান ভালোবাসে না। মুহাজিরা যারা ভারত ভাগের সময় করাচিতে গিয়ে সিন্ধ প্রদেশে করাচিতে গিয়ে হায়দ্রাবাদে আশ্রয় নিয়েছিল মেজরিটি, তারা তো এখনো ওই দেশটাকে নিজের দেশ ভাবে না। তারা একসময় জিন্না যতদিন বেঁচে ছিলেন তারা মানে ভালো পজিশনে ছিলেন, জিন্না মৃত্যুর পরে তারা সিন্ধিদের দ্বারা নির্যাতিত হয়েছেন, মুহাজির গোয়ামি মুভমেন্ট হয়েছে। কোথাও কেউ কোনো নেতারা বসেননি, কোথাও লিডারশিপের প্রশ্ন আছে, মানে মাস লিডার, যে ক্যারিজমেটিক লিডারশিপ খুব অভাব রয়েছে। মুজিবুর রহমানের অভাব রয়েছে, গান্ধীজির অভাব রয়েছে। এরকম লিডারশিপ, ক্যারিজমেটিক লিডারশিপ দরকার আছে দক্ষিণ এশিয়াতে, যেটা খুব, এই লিডারশিপ না হলে এবং সোসাইটিতে যে ইনটলারেন্স এত বেড়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে, ইনটলারেন্স, কেউ কাউকে সহ্য করতে পারছে না, ধর্মীয় ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, নৃতাত্ত্বিক ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, কালচারাল আইডেন্টিটির প্রশ্নে এত হিংসা হানানি, যে এত হিংসা হানানি থাকলে সেখানে পিস কোথায়? সেখানে পিস আসবে না, আর পিস ছাড়া ডেভেলপমেন্ট হবে না। এটাই আমার মেসেজ। থ্যাংক ইউ।